আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি হচ্ছে এনজাইমস। সবার প্রথমে দেখো, ধরো না আমি তোমাকে একটা কেমিক্যাল রিয়াকশন বলছি। ধরো না এ প্লাস বি কেমিক্যাল রিয়াক্ট করে সি প্লাস ডি বানানো, কথার কথা। এই কেমিক্যাল রিয়াকশনটা হতে ধরো না আমি বললাম 10 মিনিট টাইম লাগলো। কিন্তু এই কেমিক্যাল রিয়াকশনটার মধ্যে এ প্লাস বি, এটার মধ্যে যদি আমি একটা বলে একটা জিনিস দিয়ে দিই, তাহলে সি প্লাস ডি তৈরি হবে, কিন্তু 10 মিনিট টাইম লাগবে না, 25 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এই ইটাকে বলে হচ্ছে ক্যাটালিস্ট। ইটাকে কি বলে? ক্যাটালিস্ট। এই কিন্তু কেমিক্যাল রিয়াকশনে ভিতরে ঢুকবে না, মানে সি ডি এর মধ্যে কিন্তু থাকবে না, কিন্তু কেমিক্যাল রিয়াকশনটা সব স্পিডটাকে বাড়িয়ে দিবে। তাহলে ক্যাটালিস্ট কাকে বলে? যে যদি কোনো কেমিক্যাল কেমিক্যাল রিয়াকশনের স্পিডটাকে বাড়িয়ে দেয়, কিন্তু নিজে কেমিক্যাল রিয়াকশনে টেক পার্ট করে না, এন্ড কেমিক্যাল রিয়াকশনের পরে এটা আনচেঞ্জ থাকে, তাকে বলে ক্যাটালিস্ট। মনে করো এই কেমিক্যাল রিয়াকশনটা হওয়ার পরে ইটা থাকবে, বুঝতে পারলো তো? ইটা কিন্তু এই প্রোডাক্টের মধ্যে ঢুকবে না। একটা কেমিক্যাল রিয়াকশনে এই দিকে যারা থাকে তাদেরকে কি বলে বলো? রিয়াক্ট্যান্টস। এইদিকে যারা থাকে তাদেরকে কি বলে? প্রোডাক্ট। তো এই যে ক্যাটালিস্টের যে কথা বলছি, ও কিন্তু প্রোডাক্টের মধ্যে ঢুকবে না, মানে ক্যাটালিস্ট আফটার কেমিক্যাল রিয়াকশন ক্যাটালিস্টই থেকে যাবে, মানে ওটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। ও খালি কি করলো, টাইমটাকে কমিয়ে দিল, 10 মিনিট থেকে 25 সেকেন্ড করে দিল। আর এই ক্যাটালিস্ট যদি তুমি কোনো লিভিং অর্গানিজমে খুঁজে পাও, যদি কোনো লিভিং অর্গানিজমে খুঁজে পাও, কোনো প্ল্যান্ট, অ্যানিমাল, হিউম্যান, ব্যাকটেরিয়া, আর সেটা যদি তোমার প্রোটিন দিয়ে তৈরি হয়, তাহলে সেটার নাম হয়ে গেল বায়োক্যাটালিস্ট। তাহলে সেটার নাম কি হয়ে গেল? বায়োক্যাটালিস্ট। আর বায়োক্যাটালিস্টেরই আর একটা নাম হচ্ছে এনজাইম। তাহলে স্যার এইখানে যে ক্যাটালিস্টের এক্সাম্পল বললো, ওটা কোন কোন ক্যাটালিস্ট? এটা কেমিক্যাল ক্যাটালিস্ট, যেটা ল্যাবরেটরিতে পাওয়া যায়, কোনো লিভিং অর্গানিজমের বডিতে পাওয়া যায় না, সেগুলো কেমিক্যাল ক্যাটালিস্ট। কিন্তু এমন যদি কোনো ক্যাটালিস্ট যেটা লিভিং অর্গানিজমের বডির ভিতরে পাওয়া যায়, যে কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড কে বাড়ায়, যেটা প্রোটিন দিয়ে তৈরি, তাকে সেই ক্যাটালিস্টকে বলা হয় বায়ো ক্যাটালিস্ট। বায়ো মিন্স লিভিং। আর বায়ো ক্যাটালিস্টেরই আর একটা নাম কি দেওয়া হয়েছে? এনজাইম। যেমন আমি তোমাকে বললাম, একটা কেমিক্যাল রিঅ্যাকশন, মনে করো আমি তোমাকে বলছি, মনে করো তোমার স্টমাকে তুমি প্রোটিনকে ডাইজেস্ট করবা, প্রোটিনকে ডাইজেস্ট করে তুমি পেপটোন বানাবা, পেপটোন। তাহলে প্রোটিন ডাইজেস্ট করার জন্য স্টমাকের মধ্যে পেপসিন বলে একটা এনজাইম সিক্রিট হয়, তাই কি না? তো পেপসিন যদি তোমার স্টমাকে না থাকতো, তাহলে কি প্রোটিনের ডাইজেশনটা হতো না? হ্যাঁ, হতো। তাতে হয়তো 3 দিন টাইম লাগতো, বুঝতে পারলা? কিন্তু পেপসিন থাকাতে প্রোটিনের ডাইজেশনটা 3 দিন না হয়ে মনে করো 2 ঘন্টায় হয়ে যাচ্ছে। কিন্তু এই পেপসিনটা ইটসেলফ কি দিয়ে তৈরি বললাম? প্রোটিন দিয়ে তৈরি। আর এটা কোথায় পাওয়া যায় বললাম? কোনো একটা লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যায়। তাই এটা হয়ে গেল একটা বায়ো ক্যাটালিস্ট অর এনজাইম। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ক্যাটালিস্ট, প্রথমে তুমি আগে শিখলা ক্যাটালিস্ট মানে কি। ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কেমিক্যাল যে কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিডটাকে বাড়ায়, কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনের পরে নিজেই আনচেঞ্জ থাকে, আর কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট করে না। তারপরে শিখলা তুমি এনজাইম কি, যে এরকম যদি কোনো ক্যাটালিস্ট লিভিং অর্গানিজমের মধ্যে পাওয়া যায়, আর যেটা কিনা প্রোটিন দিয়ে তৈরি,
আর কাজটা ক্যাটালিস্টের মতনই করে, তখন ওটাকে বলে বায়ো ক্যাটালিস্ট অর এনজাইম। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এটাতে কোনো কোয়েশ্চেন নেই তো? বলো তো, ফ্যাট কে ডাইজেস্ট করে কোন এনজাইম? লাইপেজ বলে একটা এনজাইম আমাদের স্মল প্যানক্রিয়াস থেকে সিক্রেট হয়। ফ্যাট কে ডাইজেস্ট করে কি তৈরি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এর আগের দিন আমি পড়িয়েছি, ইয়েস অর নো? ফ্যাটি অ্যাসিড সি ডবল বন্ড ও এইচ, তারপরে থাকবে একটা মিথাইল গ্রুপ CH3, তাই তো? অর সি ডবল বন্ড ও এইচ, লাস্টে মিথাইল গ্রুপ থাকবেই, তাই কি না? CH3, মাঝখানে আবার কি থাকতে পারে বলেছি? ইথাইল গ্রুপও থাকতে পারে, CH2, এটাও ফ্যাটি অ্যাসিড। ইথাইল গ্রুপ, C2H5 কি করে হয়? মিথাইল গ্রুপ CH3, মিথাইলের আগে ইথাইল। মিথ ইথ, তাই তো? মিথ আচ্ছা, তাহলে মিথ 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 মানে হচ্ছে তোমার একটা কার্বন তো। তাহলে একটা কার্বন আর দুটো হাইড্রোজেন থাকলে তাহলে তাকে কি বলে? ইথাইল তো বলেনি। মিথাইল, মানে লাস্টেরটা হচ্ছে CH3, মাঝখানের হলো CH2। বুঝতে পারলে তো? আর এটা কি কার্বক্সিল গ্রুপ, COOH। এটা ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার। আবার কোনো কোনো ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আছে আর শুধু মিথাইল গ্রুপ আছে, মাঝখানে CH2 নাও থাকতে পারে। এর আগের দিন পড়িয়েছি ম্যাক্সিমাম কতগুলো CH2 গ্রুপ থাকতে পারে, মোটামুটি 20টা থাকতে পারে ম্যাক্সিমাম। না, 20টা না, এই ফার্স্টের আর লাস্টেরটা নিয়ে 20টা, মানে মাঝখানে থাকতে পারে ম্যাক্সিমাম 18টা। আর গ্লিসারলের স্ট্রাকচার কি বুঝিয়েছিলাম? 3টা কার্বন, তাই কি না? প্রথমটাতে CH2OH, লাস্টেরটাতে CH2OH, কিন্তু মাঝখানেটাতে CHOH। এই দুটোকে যখন লাগিয়ে দিবা তখন ওটা হয়ে গেল একটা ফ্যাট। দেখো এর আগের দিনের লেকচারটা দেখো, এ নিও। কি বুঝতে পারলো তো ব্যাপারটা? তো ফ্যাট কে ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল এগুলা বানায় গে লাইপেজ। তো লাইপেজ না থাকলে কি এই ঘটনাটা হতো না? হতো না, হতো, ফিজিক্যালি হতো, কিন্তু ওটা হতে অনেক টাইম লাগতো। কিন্তু ফ্যাটি লাইপেজ থাকাতে এই ঘটনাটা হতে খুব কম টাইম লাগে। ধরো না, আমি বললাম 1 ঘন্টা টাইম লাগে। বুঝা গেল? বললাম তাহলে লাইপেজ হয়ে গেল একটা এনজাইম। এনজাইম মানে কি? বায়ো ক্যাটালিস্ট। আর বায়ো ক্যাটালিস্ট কি দিয়ে তৈরি হয়? জেনারেলি প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে দেখো এবার এখানে কি লেখা আছে যে এনজাইম, অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিনস, যেটা আমি তোমাকে শিখালাম। বেশিরভাগ এনজাইম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু কিছু কিছু প্রোটিন আছে যারা নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, মানে এর আগের দিন আমি নিউক্লিক অ্যাসিড 2 রকমের হয়, DNA RNA, থাকি না? যেমন আমি এখানে এক্সাম্পল দিয়ে রেখেছি, RNAও মাঝে মাঝে এনজাইমের কাজ করে। একটা RNA এর এক্সাম্পল দেওয়া আছে রাইবোজাইম। রাইবোজাইম আবার কি করে? তোমার ফর্মস পেপটাইড বন্ড বিটুইন অ্যামাইনো অ্যাসিডস ডিউরিং ট্রান্সলেশন অফ পলিপেপটাইড। এটা একটু লিখে রাখো, কারণ এটা ক্লাস 12 কিন্তু লাগবে। রাইবোজাইম হচ্ছে একটা এনজাইম, আর রাইবোজাইম ইটসেলফ কিন্তু ওয়ান টাইপ অফ RNA। এই কি কাজ করে? প্রোটিনের মাঝখানে কোন বন্ড হয়? প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে কোন বন্ড হয়? পেপটাইড বন্ড হয়। ওই পেপটাইড বন্ডটা ক্রিয়েট করে। প্রোটিন বানানোর প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। এই যে এখানে লিখেছি না আমি, ট্রান্সলেশন। প্রোটিন বানানোর প্রসেসের নাম হচ্ছে ট্রান্সলেশন। এটা একটু লিখে রাখো ফটাফট।
তাহলে দেখো এখানে এনজাইম সম্পর্কে আরো কি কি লেখা আছে, যে one can depict an enzyme by a line diagram, মানে এনজাইমকে একটা লাইন ডায়াগ্রামের মতো ভাবতে পারে। an enzyme like any protein has primary structure, that is amino acid sequences of protein। তোমাদের প্রোটিনের দেখে নাও একবার, এই যে দেখো তো তোমাদের প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারসিয়ারি স্ট্রাকচার আর কোয়াটারনারি স্ট্রাকচার মনে আছে তো? তো বলেছে যে এনজাইম কি দিয়ে তৈরি বললাম, প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এনজাইমের মধ্যে প্রোটিনের কোন স্ট্রাকচার পাওয়া যায়? প্রথমে তো প্রাইমারি, না না, প্রথমে প্রাইমারি স্ট্রাকচার মানে কি, লম্বা একটা লাইন ডায়াগ্রাম অফ অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স অফ প্রোটিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদেরকে আগেও শিখিয়েছিলাম প্রোটিন কোন স্ট্রাকচারে ফাংশনাল হয়, টারসিয়ারি স্ট্রাকচারে, হ্যাঁ কি না? তাহলে প্রাইমারি স্ট্রাকচার দিয়ে সেকেন্ডারি স্ট্রাকচার বানাবে, সেই সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে টারসিয়ারি স্ট্রাকচার বানাবে, সেই টারসিয়ারি স্ট্রাকচারটাই কিন্তু ফাংশনাল হয়। সো হোয়েন ইউ লুক এট টারসিয়ারি স্ট্রাকচার ফিগার 9.4b, মানে এই যে এই মানে আগের যে টারসিয়ারি স্ট্রাকচারের, এই যে এই স্ট্রাকচারটার কথা বলেছে, এই যে এটা অ্যাকচুয়ালি এই স্টেজে গিয়ে একটা এনজাইম অ্যাক্টিভেটেড হয়, মানে একটা এনজাইম ফাংশনাল হয়। তো tertiary structure, you will notice that the backbone of protein chain folds upon itself. The chain crisscrosses itself, and hence many crevices or pockets are made. ব্যাপারটা বোঝো তোমরা, প্রোটিনের টারসিয়ারি স্ট্রাকচারটা তোমরা বই থেকে দেখো, আমি এখান থেকে একটা জিনিস দেখাচ্ছি। প্রোটিনের টারসিয়ারি স্ট্রাকচারে এরকম আলফা হেলিক্স থাকে, নাকি না? বিটা প্লেটেড শিট থাকে, আবার আলফা হেলিক্স থাকে, আবার বিটা প্লেটেড শিট থাকে, আবার আলফা হেলিক্স, আবার বিটা প্লেটেড শিট, আবার আলফা হেলিক্স, এরকম করে আলফা হেলিক্স বিটা প্লেটেড শিট দিয়ে এরকম করে মনে করো একটা প্রোটিনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো এইটা মনে করো এনজাইমটা, ভাবো এইটা মনে করো এনজাইমটা, প্রোটিন দিয়ে প্রোটিনের টারসারি স্ট্রাকচার দিয়ে তৈরি একটা এনজাইম। তো এর মধ্যে এই যে এরকম একটা পকেট দেখা যাচ্ছে না, এই পকেটটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। পকেটটাকে কি বলা হয়? অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে কে এসে লাগবে? মনে রাখবা, এই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট এসে লাগবে। এই অ্যাক্টিভ সাইটে কে এসে লাগবে বললাম? সাবস্ট্রেট এসে লাগবে, সাবস্ট্রেট। মনে রাখবা এই টার্ম গুলা। মনে করো সাবস্ট্রেট দেখতে এরকম হবে, অনেকটা অ্যাক্টিভ সাইটের শেপের মতো হবে, যাতে করে সাবস্ট্রেটটা এখানে এসে এরকম করে যাতে ঢুকে যায়। কি বুঝাতে পারছি ব্যাপারটা? তাহলে এইটা হচ্ছে তোমার এনজাইম। এনজাইমের পকেটটার নাম অ্যাক্টিভ সাইট। ওই অ্যাক্টিভ সাইটে কে এসে লাগে বললাম? সাবস্ট্রেট। এবার স্যার আমাকে একটু সাবস্ট্রেটটা বুঝাও তো স্যার। যেমন আমি তোমাকে বললাম, ধরো নাও আমি তোমাকে বললাম, এখনই তোমাদেরকে বললাম ফ্যাট কে ডাইজেস্ট, সরি, ফ্যাট কে ডাইজেস্ট করে তুমি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাবা। তাহলে ফ্যাটি অ্যাসিড, ফ্যাট কে ডাইজেস্ট করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বানায় কোন এনজাইম? তোমরাই বললা, লাইপেজ। তাহলে এই এনজাইমটা যদি লাইপেজ হয়, বুঝতে পারলা? মানে এই যে এই গোটা এনজাইমটা যদি লাইপেজ হয়, তাহলে ফ্যাট হচ্ছে সাবস্ট্রেট। এনজাইম যার উপরে কাজ করে, এনজাইম যার উপরে কাজ করে তাকে বলে সাবস্ট্রেট। বুঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি যদি তোমাকে বলি স্টার্চ কে ব্রেক ডাউন করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে স্টার্চ কে ব্রেক ডাউন করে গ্লুকোজ বানায় কে বলতো? সালাইভার মধ্যেও থাকে, প্যানক্রিয়াসের মধ্যেও থাকে, কি? অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজটা যদি এনজাইম হয়, অ্যামাইলেজ কার উপরে কাজ করলো? স্টার্চের উপরে, তাহলে স্টার্চ হয়ে গেলো সাবস্ট্রেট।
বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যাক্টিভ সাইটে কে কে এসে লাগবে? সাবস্ট্রেট এসে লাগবে। প্রত্যেকটা এনজাইমের সাবস্ট্রেট স্পেসিফিক হয়। মনে করো আমি তোমাকে বললাম যে এটা একটা এনজাইম, ভাবো এটা একটা এনজাইম, এই এনজাইমের এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ সাইট। এই অ্যাক্টিভ সাইটে তোমরা আমাকে বলো তো এই সাবস্ট্রেটটা এসে লাগবে নাকি এই সাবস্ট্রেটটা এসে লাগবে? এক নাম্বারটা না দুই নাম্বারটা? সেকেন্ডটা, কারণ ওর শেপের সাথে অ্যাক্টিভ সাইটের শেপের একটা মিল আছে, হ্যাঁ কি না? খাঁজে খাঁজে ঢুকে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এনজাইম সবসময় স্পেসিফিক হয়, মানে অ্যামাইলেজ যদি লাইপেজের উপরে কাজ, অ্যামাইলেজ যদি ফ্যাটের উপরে কাজ করে, সরি অ্যামাইলেজ যদি স্টার্চের উপরে কাজ করে, তার মানে অ্যামাইলেজ ফ্যাটের উপরে কাজ করতে পারবে না। আবার লাইপেজ যদি ফ্যাটের উপরে কাজ করে, তাহলে লাইপেজ কিন্তু আবার স্টার্চের উপরে কাজ করতে পারবে না। প্রত্যেকটা সাবস্ট্রেটের স্পেসিফিক কি আছে? এনজাইম আছে, বা উল্টা করে বললে প্রত্যেকটা এনজাইম স্পেসিফিক সাবস্ট্রেটের উপরেই কাজ করে। জিনিসটা বোঝা যাচ্ছে তো? তাহলে এইখানে দেখো যে এই পকেট গুলোকে কি বলা হয় বললাম? অ্যাক্টিভ সাইট। An active site of an enzyme is crevice মানে খাঁজ or pocket into which the substrate fits. Thus enzyme through their active site catalyze reaction at a high rate, মানে তাড়াতাড়ি কেমিক্যাল রিঅ্যাকশনটা করায়। স্যার তুমি আমাকে বলো এনজাইম আর ক্যাটালিস্টের মধ্যে কি ডিফারেন্স? আগে বলো এনজাইম আর ক্যাটালিস্টের মধ্যে কি সিমিলারিটি, আগে এটা বলো। দুজনেই কেমিক্যাল রিঅ্যাকশনের স্পিড বাড়ায়, কিন্তু ক্যাটালিস্ট লিভিং বডিতে পাওয়া যায় না, ওটা কেমিক্যাল দিয়ে তৈরি। আর এনজাইম লিভিং বডিতে পাওয়া যায়, ওটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এখান থেকে এইটুকুনি যেটুকুনি ব্র্যাকেট করা আছে যে ক্যাটালিস্ট হচ্ছে তোমার ইনঅর্গানিক হয়, কিন্তু এনজাইম কিন্তু কি এই যে এইখানে দেখো এনজাইম কি বললাম? অর্গানিক হয়। এই যে দেখো না আমার এখানে দেখো আগে ক্যাটালিস্ট কি বললাম? ইনঅর্গানিক হয়, কিন্তু এনজাইম কি হয়? অর্গানিক হয়। এনজাইম ক্যাটালিস্ট কেমন দেখা উপরে? ওই যে না 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 ফার্স্ট ব্র্যাকেট। এখান থেকে ক্যাটালিস্টটা হবে না। এই যে ইনঅর্গানিক ক্যাটালিস্ট কি হয়? ইনঅর্গানিক হয়। আর এনজাইম কি হয়? অর্গানিক হয়। মানে অর্গানিজমের বডির মধ্যে পাওয়া যায়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এই দেখো ক্যাটালিস্ট কিন্তু হাই টেম্পারেচার, সরি এনজাইম হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেসার এগুলোতেও কাজ করে। কিন্তু এখানে দেখো লেখা আছে এনজাইম কিন্তু ড্যামেজ হয়ে যায় এট হাই টেম্পারেচার, সেজ অ্যাবাউট 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে এনজাইম ড্যামেজ হয়ে যায়। কারণ এনজাইম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। তাহলে হাই টেম্পারেচারে প্রোটিন গুলো নষ্ট হয়ে যায়। আমাদের বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস। তার একটা বড় কারণ আছে, কারণ আমাদের বডির মধ্যে যত এনজাইম আছে তারা এই 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যেই কাজ করে। তো আমাদের বডি টেম্পারেচার যদি 37 থেকে বেড়ে যদি 40 হয়ে যেত, তাহলে কি হয়ে যেত? আমাদের বডির এনজাইম গুলো কি হয়ে যেত? ড্যামেজ হয়ে যেত। যেরকম জ্বর হলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম একটু ঠিকঠাক করে কাজ করে না, আমাদের শরীর অন্য অনেকটা দুর্বল লাগে। কেন? কারণ জ্বর হলে আমাদের বডি টেম্পারেচার অনেক বেড়ে যায়। সেই বেশি বডি টেম্পারেচারে এনজাইম গুলো নষ্ট হয়ে যায়। হরমোন থেকে প্রোটিন তৈরি। হরমোন অনেক কিছু দিয়ে, হরমোনের অনেক ব্যাপার আছে, স্টেরয়েড হরমোন হয়, প্রোটিন হরমোন হয়। এই এই ডিফারেন্সটা বুঝতে পারলো তো? স্যার এনজাইম তুমি বললা হাই টেম্পারেচারে নষ্ট হয়ে যায়, এর কি কোনো এক্সেপশন আছে? অবশ্যই আছে। এর একটা এক্সেপশন হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে যখন তোমরা প্রোক্যারিওটস পড়েছিলা, প্রোক্যারিওটস এর মধ্যে একটা ছিল আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া। ইয়েস অর নো বলো।
বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যখন তোমাদেরকে আমি ব্যাকটেরিয়া পড়াচ্ছিলাম, হ্যাঁ, তখন তোমাদেরকে আমি কিংডম মনেরা পড়াচ্ছিলাম। মনেরার মধ্যে সব ব্যাকটেরিয়া গুলো ছিল না? এই মনেরার আন্ডারে একটা হয় আর্কি ব্যাকটেরিয়া, মনে পড়ছে? আর একটা ছিল, নিচের দিকে লেখাটা লোড হোক, দাঁড়াও, আর একটা হচ্ছে তোমার ইউ ব্যাকটেরিয়া। এনিওয়ে, ইউ ব্যাকটেরিয়াটা আমাদের এখন লাগবে না। আমি এখানে দেখাতে যাচ্ছি আর্কি ব্যাকটেরিয়া। দেখো, তিন রকমের ছিল। একটা ছিল হচ্ছে হ্যালোফাইল, একটা ছিল থার্মোঅ্যাসিডোফাইল, আর একটা ছিল মিথানোজেন। এই থার্মোঅ্যাসিডোফাইল সম্পর্কে নিচের দিকে একটা জায়গায় লেখা আছে যে থার্মোঅ্যাসিডোফাইল কোথায় লেখা আছে, এই যে differ from other bacteria, different cell wall structure responsible for their survival in extreme condition, মিথানোজেন প্রোডাকশন। আচ্ছা, থার্মোঅ্যাসিডোফাইল যখন আমি পড়িয়েছিলাম, সেখানে আমি মনে হয় কোথাও একটা বলেছিলাম যে থার্মোঅ্যাসিডোফাইল হাই টেম্পারেচারে বেঁচে থাকতে পারে। এইটাতে না হোক, অন্য অন্য যেটাতে পড়াই সেটাতে আমি বলেছিলাম থার্মো মানে কি টেম্পারেচার, আর অ্যাসিডোফাইল মানে কি অ্যাসিড, মানে হাই অ্যাসিডিক আর হাই টেম্পারেচার জোনেও ও বেঁচে থাকতে পারে। তাহলে এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, তাহলে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে এনজাইম গুলো আছে তারা নিশ্চয়ই 40°C উপরে কাজ করে, হ্যাঁ কি না? ওটাই হচ্ছে এটার একটা ইয়ে, মানে এক্সেপশন। এই যে দেখো, however enzyme isolated from organisms who normally live under extremely high temperature, example hot vein and sulfur spring, are stable and retain their catalytic power even at high temperature up to 80 to 90°C। তো এটা কিন্তু আবার এনজাইমের যে প্রপার্টি তার থেকে একটু আলাদা। এনজাইম হাই টেম্পারেচারে কাজ করে না, কিন্তু এই সব ব্যাকটেরিয়াদের এনজাইম আবার হাই টেম্পারেচারে কাজ করে। এদেরকে কি বলা হয়? থার্মোফিলিক অর্গানিজমস। এক্সাম্পল লিখে রাখো, থার্মো অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়া, ব্র্যাকেটে থার্মাস অ্যাকুইটিকাস। থার্মাস অ্যাকুইটিকাস হচ্ছে অ্যাকচুয়াল ব্যাকটেরিয়াটার নাম। থার্মো অ্যাসিডোফাইল ব্যাকটেরিয়াটা ক্যাটাগরির নাম, এটা ক্যাটাগরির নাম। আর এটা একটা এক্সাম্পল দিয়ে দিলাম, থার্মাস অ্যাকুইটিকাস একটা এক্সাম্পল দিয়ে দিলাম। বুঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার আসি ধীরে ধীরে, এবার আমরা এনজাইমের কাজটা কিভাবে করে ওটাতে ঢুকি। প্রথমে দেখো, যখনই একটা কেমিক্যাল রিয়াকশন হয়, ধরে নাও আমি এটা মানে ল্যাবে করা একটা কেমিক্যাল রিয়াকশনের এক্সাম্পল দেখাচ্ছি। BaOH হোল টু প্লাস H2SO4, এটা দেখো BaOH হোল টু প্লাস H2SO4 যখন রিয়াক্ট করে তখন কি হয়ে যায়? Ba2 প্লাস 2OH মাইনাস, H2SO4 কি হয়ে যায়? 2H প্লাস SO4 2 মাইনাস। তো Ba, এটার পজিটিভ এটার নেগেটিভের সাথে লেগে যাবে, এই যে এটা। তাহলে Ba আর SO4 মিলে কি হয়ে গেল? BaSO4। আর OH আর H মিলে কি হয়ে গেল? H2O। বুঝা গেল? তার মানে Ba আর OH এর মধ্যে যে বন্ড ছিল সেটা ভেঙে গেল, H আর SO4 এর মাঝখানে যে বন্ড ছিল সেটা ভেঙে গেল, ভেঙে গিয়ে নিউ বন্ড ক্রিয়েট হলো। তখন Ba আর SO4 এর মধ্যে একটা বন্ড হয়ে গেল, আর H আর OH এর মধ্যে একটা বন্ড হয়ে গেল। তাহলে কেমিক্যাল রিয়াকশনে এইদিকে যারা টেক পার্ট করে তাদেরকে কি বলে? রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্টের বন্ড গুলো ভেঙে যায়, দিয়ে যখন নিউ বন্ড ফর্মেশন হয়, এদিক ওদিক করে নিউ অ্যারেঞ্জমেন্ট করে যখন
এই যে এইদিকে এইটার সাথে এটা চলে গেল, এটার সাথে এটা চলে গেল, এই যে নিউ অ্যারেঞ্জমেন্ট হলো, ওই নিউ বন্ড তৈরি হয়ে যেটা তৈরি হলো তাদেরকে কি বলে? প্রোডাক্ট। এটা একটা ফিজিক্যাল চেঞ্জেস, মানে সরি, এটা হচ্ছে তোমার একটা কেমিক্যাল রিয়াকশনের একটা মানে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেমিক্যাল রিয়াকশনে কি হয়, যে old bonds are broken and new bonds are formed during transformation. কিন্তু ফিজিক্যাল চেঞ্জে কি হয়, মনে করো তুমি আইস কে মেল্ট করে কি বানালা? ওয়াটার বানালা, হ্যাঁ। সেই ওয়াটারকে আবার ব্যাক করে আইসে কনভার্ট করা যায় কি যায় না? ওটা ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ এখানে আমাদের অত দরকার নাই, এমনি এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। কিন্তু কেমিক্যাল রিয়াকশন আর কেমিক্যাল চেঞ্জ মানে টোটালি একদম নতুন প্রোডাক্ট তৈরি হবে, যার সাথে রিয়াক্ট্যান্টের কোনো মিল থাকবে না, রিয়াক্ট্যান্টের কেমিক্যাল নেচারের সাথে কোনো মিল থাকবে না। সেরকমই তুমি যদি স্টার্চকে ব্রেক ডাউন করো, স্টার্চকে ব্রেক ডাউন করলে তুমি কি পাবা? গ্লুকোজ। স্টার্চকে ব্রেক করাকে হাইড্রোলাইসিস করা বলে। এটা এক ধরনের অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। এবার অর্গানিক কেন বলেছে? কারণ এটা লিভিং বডির ভিতরে হচ্ছে, তাই। কি বোঝা যাচ্ছে তো? কেমিক্যাল রিয়াকশনটা বুঝতে পারলে তো ব্যাপারটা এখান থেকে এত অব্দি? স্টার্চের হাইড্রোলাইসিস কি বোঝাতে হবে? বোঝাতে হবে না। স্টার্চের হাইড্রোলাইসিস মানে কি বলো? হুম? Hydrolysis, what is hydrolysis? তাহলে breaking down of protein into amino acid is also known as hydrolysis. Yes. হাইড্রোলাইসিস মানে হচ্ছে, হাইড্রোলাইসিস মানে হচ্ছে ওয়াটার দিয়ে কোনো বন্ডকে ভাঙাকে হাইড্রোলাইসিস বলে। ওয়াটার মানে হাইড্রো, ওয়াটার মানে হাইড্রো, আর বন্ডকে ব্রেক করাকে লাইসিস বলে। বুঝলা? যেমন মনে করো আমি বলছি একটা গ্লুকোজ, হবে এটা হচ্ছে একটা গ্লুকোজ। গ্লুকোজের স্ট্রাকচার আমি শিখিয়েছি, C6H12O6, একই না? তাহলে গ্লুকোজের এই 1 নাম্বার কার্বনের এখানে ছিল এইচ আর এখানে OH ছিল। এর সঙ্গে আর একটা গ্লুকোজ যখন তুমি লাগাচ্ছ, তখন 1 2 3 4 নাম্বার কার্বনের, এটা 1 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বনও ছিল এখানে OH আর H, একই না? এইখান থেকে OH আর এখান থেকে H ওয়াটার হয়ে বের হয়ে গেল, হয়ে কার্বন আর কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড হয়ে দুটো গ্লুকোজ জোড়া লেগে গেল। বোঝা গেল তো? এরকম করে গ্লুকোজের সাথে গ্লুকোজ জোড়া লেগে 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 কি বানায়? স্টার্চ। মাইনো অ্যাসিডও এইভাবেই বন্ধ হয়। তো যেই ওয়াটারটা বের হয়ে গেল, বোঝা যাচ্ছে, সেই ওয়াটারটাকে তুমি যদি আবার ঢুকিয়ে দাও, সেই ওয়াটারটাকে তুমি যদি আবার ঢুকিয়ে দাও, তাহলে আবার নতুন করে এইচ আর ওইচ ফর্ম হয়ে যাবে, ইয়েস অর নো? ফর্ম হয়ে গেলে কি আর এই গ্লাইকোসাইডিক বন্ডটা থাকবে? তাহলে গ্লুকোজটা কি হয়ে গেল? গ্লুকোজের বন্ডটা এখানে কি হয়ে গেল? স্টার্চের মাঝখানে, গ্লুকোজ গুলোর মাঝখানে বন্ডটা কি হয়ে গেল? ব্রেক হয়ে গেল। তাহলে ওয়াটার এন্টার করিয়ে কোনো বন্ডকে ব্রেক করাকে হাইড্রোলাইসিস বলে। বুঝা গেল এবার? তো এটাও একটা কেমিক্যাল রিয়াকশন। হাইড্রোজেনেশন মানে তো হাইড্রোজেন ঢুকানো, যেমন ভেজিটেবল অয়েল থেকে ভেজিটেবল ঘি বানানো। ওটা বন্ড ব্রেক করে। ওটা বন্ড ব্রেক করে না, ওটা বন্ড ক্রিয়েট করে, হাইড্রোজেন এক্সট্রা ভাবে ঢুকে আর। বুঝতে পারলা? হ্যাঁ, ওল্ড বন্ড ব্রেক ব্রেক করে নতুন বন্ড বানায় ঠিকই, কিন্তু এক্স এ ওখানে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন স্যাচুরেটেড হয়ে যায়, মানে নতুন বন্ড তৈরি হয়, মাঝখানে যে ডবল বন্ড ছিল ডবল বন্ডটা ব্রেক হয়ে সিঙ্গেল বন্ড হয়ে যায়। ভুলা ফেলতেছো কিন্তু। পরে বুঝাচ্ছি, তা আমার মনে আছে, আমি পারবো ওটা বলতে। আগে বলো এটা বুঝতে পারলা কিনা, স্টার্চের এই গল্পটা বুঝতে পারলা কিনা? স্টার্চকে হাইড্রোলাইসিস করে তুমি যদি ভাঙতে 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 এক একটা ইউনিট কি পাবা? গ্লুকোজ। এটা এক ধরনের অর্গানিক কেমিক্যাল রিয়াকশন। এবার অর্গানিক কেমিক্যাল রিয়াকশন মানে যেটা লিভিং অর্গানিজমের বডির ভিতরে হচ্ছে। বুঝা গেল? তো এবার মনে করো তোমার কাছে মনে করো আছে 100টা স্টার্চ। এই 100টা স্টার্চকে তুমি মনে করো আমি বললাম 5000টা গ্লুকোজে কনভার্ট করলাম।
কিসে কনভার্ট করলা? 5000টা গ্লুকোজে কনভার্ট। এবার যখন 100টা স্টার্চ ছিল, যখন স্টার্চ 100টা ছিল, তখন গ্লুকোজ কটা ছিল বলতো? তখন গ্লুকোজ ছিল 0টা। আর যখন সবগুলো স্টার্চ গ্লুকোজে কনভার্ট হয়ে গেল, তখন স্টার্চ কটা হয়ে গেল বলতো? 0টা। বুঝা গেল ব্যাপারটা? তার মানে আমি বলতে পারি এটা, মানে 100টা স্টার্চ হচ্ছে ইনিশিয়াল রিঅ্যাক্ট্যান্ট, আর 5000টা গ্লুকোজ হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। যখন গ্লুকোজটা বন্ড করে তখন বলতে এই ওইচ আর এই যে ওয়াটার তৈরি করে তখন তো গ্লুকোজের কোনো বিষয় থাকে না, গ্লুকোজ থাকে না বলতে। গ্লুকোজ থাকে না বলতে কি, গ্লুকোজের ফর্মটা চেঞ্জ হয়ে যাবে। ফাইনাল প্রোডাক্ট, তুমি এখানে প্রোডাক্টে ধ্যান দাও। শুরুতে প্রোডাক্ট কটা ছিল বলো? শুরুতে প্রোডাক্ট ছিল 0টা, মানে ইনিশিয়াল প্রোডাক্ট ছিল 0টা, কিন্তু ফাইনাল প্রোডাক্ট কটা পেলা? 5000টা। এবার ইনিশিয়াল টাইম মনে করো 0। তাই এখানে না হবে না, এইভাবে হবে না। এইভাবে দেখো, ভালো করে বোঝো জিনিসটা। আমি তোমাকে বলছি কি, তুমি স্টার্চকে ব্রেক করে গ্লুকোজ বানাচ্ছো, ঠিক তো? এবার তোমার কাছে 100টা স্টার্চ আছে, সেটা দিয়ে তুমি 5000টা গ্লুকোজ বানালা। শুরুতে গ্লুকোজ কটা ছিল? 0টা ছিল। এবার শুরুতে গ্লুকোজ যেটা ছিল ওটা হচ্ছে ইনিশিয়াল প্রোডাক্ট। ইনিশিয়াল প্রোডাক্ট মানে ইনিশিয়ালি গ্লুকোজ একটাও ছিল না, মানে গ্লুকোজ ছিল 0টা। কিন্তু ফাইনাল প্রোডাক্টে গ্লুকোজ কটা পেলা? 5000টা, ঠিক? তো 100টা স্টার্চ থেকে 5000টা গ্লুকোজ বানাতে, ধরো নাও আমি তোমাকে বললাম 125 সেকেন্ড টাইম লাগে। বুঝলা? তাহলে এই কেমিক্যাল রিয়াকশনের রেটটা তোমাকে বার করতে বললো। রেট, রেট মানে হচ্ছে আর, আর ইকুয়াল টু ডিপি, ডেল্টা পি বাই ডেল্টা টি। এবার ডেল্টা পি মানে হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ডেল্টা পি মানে হচ্ছে, পি মানে ভাববা প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট মাইনাস ইনিশিয়াল প্রোডাক্ট। খুব সোজা কেমিক্যাল, খুব সোজা ফর্মুলা, হ্যাঁ। ডিফারেন্স ডিভাইডেড বাই ডিফারেন্স ইন টাইম, ডিফারেন্স ইন টাইম। ডেল্টা মানে ভাববা ডিফারেন্স, ডেল্টা মানে কি বললাম? ডিফারেন্স। ডিফারেন্স আমরা কি ভাবে বের করি? মাইনাস করে বের করি কিনা? তাহলে ডেল্টা পি মানে ডিফারেন্স ইন প্রোডাক্ট, ডেল্টা টি মানে ডিফারেন্স ইন টাইম। এবার আমাকে বলো ফাইনাল প্রোডাক্ট, এই যে ফাইনাল প্রোডাক্ট কটা ছিল, কটা হলো? 5000টা। ইনিশিয়াল প্রোডাক্ট কটা ছিল? ইনিশিয়াল প্রোডাক্ট মানে ইনিশিয়ালি গ্লুকোজ কটা ছিল? 0টা। তো এই 5000টা প্রোডাক্ট তৈরি হতে টাইম কতক্ষণ লাগলো বলো? 125 সেকেন্ড। তার মানে ডিফারেন্স ইন টাইম হয়ে গেল 125। তাহলে তোমার রেট কত দাঁড়াচ্ছে? 5000 ডিভাইডেড বাই 125। 22%। তাহলে কত হচ্ছে বলো তো? 22%। হুম, 22%। দেখি 4 দিয়ে করলে কত হয়? 4 দিয়ে করলে ডাইরেক্ট ডাইরেক্ট তোমার আমি ডাইরেক্ট 25 দিয়ে করে দেই কি না? 25 দিয়ে করলে কত হয় এখানে? 5 হয়। 25 দিয়ে এটাকে করলে কত হয়? 200 হয়। 5 দিয়ে 200 কে করলে কত হয়? 40। তার মানে 40 প্রোডাক্ট পার সেকেন্ড হলো। তার মানে এক এক সেকেন্ডে কটা করে প্রোডাক্ট তৈরি হচ্ছে? 4টা করে, 40টা করে। তাহলে তুমি এইভাবে রেট বার করতে পারবা। আচ্ছা, তো এবার তোমাকে যদি, তাহলে তুমি যদি ফর্মুলাটা জেনে গেলা যে রেট ইকুয়াল টু ডিফারেন্স ইন প্রোডাক্ট বাই ডিফারেন্স ইন টাইম। এবার তোমাকে রেট দেওয়া আছে, সাপোজ তোমাকে রেট দেওয়া আছে 20 প্রোডাক্ট পার সেকেন্ড। তোমাকে টাইম দেওয়া আছে, তোমাকে টাইম বলে দেওয়া আছে, মনে করো বললো 10 সেকেন্ড।
হ্যাঁ, তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো ফাইনাল প্রোডাক্ট কত হবে। তোমাকে জিজ্ঞাসা করলো কি ফাইনাল প্রোডাক্ট কত। তাহলে ডেল্টা পি মানে আমরা কি জানি, ফাইনাল প্রোডাক্ট মাইনাস ইনিশিয়াল প্রোডাক্ট, ইয়েস অর নো। ইনিশিয়াল প্রোডাক্ট তোমরা সবসময় পাবা, ইনিশিয়াল প্রোডাক্ট একটাও ছিল না মানে জিরো। তাহলে টেনটাকে এবার এইদিকে নিয়ে যাও, তাহলে কত হচ্ছে 200 ইকুয়াল টু ফাইনাল প্রোডাক্ট মাইনাস জিরো। তাহলে ফাইনাল প্রোডাক্ট অ্যাকচুয়ালি কত দাঁড়ালো, 200টা ফাইনাল প্রোডাক্ট। বুঝা গেল ব্যাপারটা, একই জিনিস ঘুরায় ফিরায় তোমাকে, তোমাকে যদি রেট বার করতে বলে তুমি এইভাবে বার করবা, আর যদি তোমাকে টাইম বা প্রোডাক্ট বার করতে বলে তখন একই ফর্মুলা ইউজ করবা, যেখানে যেটা ভ্যালু সেটাকে বসিয়ে সলভ করবা। কি পারবা তো? তাহলে রেট বার করার ফর্মুলা হচ্ছে এটা, যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন পার ইউনিট টাইমে, মানে পার সেকেন্ড বলো, পার মিনিট বলো, পার আওয়ার বলো, কতগুলো করে প্রোডাক্ট বানাচ্ছে তার সেটাকেই বলে ওই কেমিক্যাল রিয়াকশনের রেট। এটুকুনি ক্লিয়ার কিনা বলো। স্যার এই রেটটা কি সবসময় সেমই থাকে না, এই রেটটা অনেক সময় ইনফ্লুয়েন্সড হয়, টেম্পারেচার দিয়ে ইনফ্লুয়েন্সড হয় মেইনলি। এখানে এখন টেম্পারেচারটাকেই ধরে চলো। দেখা গেছে কি যদি আমরা 10 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার বাড়াই তাহলে রেটটা ডবল হয়, আর যদি 10 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার কমাই তাহলে রেটটা হাফ হবে। বোঝা গেল ব্যাপারটা? স্যার ইনফ্যাক্ট তো বেশি টেম্পারেচার ভালো কাজ করতে পারে না যে। না, এটা কেমিক্যাল রিয়াকশন দিয়ে বলছি, ক্যাটালিস্ট দিয়ে ভাবো, এনজাইম না। হ্যাঁ, এখন এগুলা সব মানে কেমিক্যাল রিয়াকশন দিয়ে বলছি। আমি বললাম যে, তোমাকে আমি বললাম ধরে নাও 100টা 100টা রিয়াক্ট্যান্ট থেকে, হ্যাঁ, 200টা প্রোডাক্ট তৈরি হতে, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মনে করো আমি বললাম 1 সেকেন্ড টাইম লাগে। না, 1 সেকেন্ড না, আমি ধরে নাও তোমাকে বললাম 500 সেকেন্ড টাইম লাগে। ব্যাপারটা বোঝো, 100টা রিয়াক্ট্যান্ট থেকে 200টা প্রোডাক্ট তৈরি হতে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 500 সেকেন্ড টাইম লাগে। তুমি এই সেম রিয়াকশন করছো, 100টা রিয়াক্ট্যান্ট থেকে 200টা প্রোডাক্ট বানাচ্ছো, কিন্তু টেম্পারেচারটা 0 থেকে বাড়িয়ে তুমি 10 ডিগ্রি সেলসিয়াস করে দিলা। তখন 500 সেকেন্ড আর লাগবে না, তার হাফ লাগবে, মানে 250 সেকেন্ড টাইম লাগবে। বুঝা গেল? আচ্ছা, আবার তুমি যদি 100টা রিয়াক্ট্যান্ট থেকে 200টা প্রোডাক্ট বানাতে চাও, কিন্তু টেম্পারেচার আরো 10 বাড়িয়ে দিলাম, মানে আগে ছিল 10 এখন 20 করে দিলাম, তাহলে তোমার স্পিড আরো মানে টাইম আরো হাফ হয়ে যাবে, মানে 250-র হাফ কত হয়, 125 সেকেন্ড হয়ে যাবে। বুঝাতে পারছি ব্যাপারটা? তার মানে টাইমটা দেখো হাফ করে কমে যাচ্ছে, টাইম কি হয়ে যাচ্ছে, হাফ হাফ করে কমে যাচ্ছে। এভরি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ফ্লাকচুয়েশনে টাইম দেখো 500 থেকে 250, 250 থেকে 125 এরকম করে কমতে আছে। মানে টেম্পারেচার যত তুমি বাড়াবা রিঅ্যাকশনের স্পিড তত বাড়বে। আচ্ছা, যদি উল্টাটা করি, উল্টাটা করলে দেখো ডবল করে টাইম বাড়ছে, ইয়েস অর নো? উল্টা করলে দেখো ডবল করে টাইম বাড়ছে। এখানে তুমি টাইম দেখো 20 ডিগ্রি সেলসিয়াসের কত টাইম ছিল, 125, কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস কমাই দিলাম, তাহলে দেখো তো 125 মাল্টিপ্লাই 2 করলে কত হয়, 250। আরো 10 কমাই দিলাম, 0 করে দিলাম, তাহলে 250 মাল্টিপ্লাই 2 কত হয়, 500। কি বোঝা যাচ্ছে জিনিসটা? তাহলে জিনিসটাকে এইভাবে ভিজুয়ালাইজ করো তো। মনে করো আমি বলছি যে ইনিশিয়াল টেম্পারেচার ছিল, মনে করো সে অ্যাবাউট 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। এখানে ভাবো, এখানে 50 ডিগ্রি, এখানে আমি রাখছি টেম্পারেচার, নিচে আমি রাখছি টাইম। বুঝা গেল?
টাইম মনে করো এখান থেকে স্টার্ট করলাম, টাইম মনে করো আমি বললাম 1 সেকেন্ড, টাইম আমি বললাম তারপরে মনে করো 2 সেকেন্ড, দাঁড়াও এরকম না, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে হবে না, টাইমটাকে উল্টা করেই করতে হবে। মানে আমি জিরো নিয়েছি। আচ্ছা, টেম্পারেচার 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস, এদিকে মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস, এরকম। ঠিক আছে, এবার টাইম মনে করো আমি বলছি যে সে অ্যাবাউট 30 সেকেন্ড, 60 সেকেন্ড, তারপরে মনে করো 120 সেকেন্ড, তারপরে মনে করো আমি বলছি 240 সেকেন্ড। জিনিসটা বোঝো, ধরে নাও 10 ডিগ্রি সেলসিয়াসে 240 সেকেন্ড টাইম লাগছে, টেম্পারেচার 10 ডিগ্রি বাড়াও, 240 সেকেন্ড লাগবে না, তার হাফ লাগবে, মানে 120 সেকেন্ড লাগবে। বোঝা যাচ্ছে? আরো তুমি টেম্পারেচার আরো 10 বাড়াও, তাহলে 120 সেকেন্ড লাগবে না, তারও হাফ লাগবে, মানে কত লাগবে? 60 সেকেন্ড লাগবে। এদিকে 30 সোজাসুজি, এদিকে 60 সোজাসুজি নিলাম। টেম্পারেচার তুমি আরো 10 বাড়াও, তাহলে আরো 60 লাগবে না, 60-ও হাফ লাগবে, মানে কত লাগবে? 30 লাগবে, মানে 40 আর 30 সোজাসুজি। তাহলে দেখো তুমি এইরকম ভাবে গ্রাফটা পাচ্ছ। স্যার 60 আর 120 মাঝখানে আরো সাব মিনিটস থাকবে, কারণ তো মাঝখানে শুরুটাই লাগবে। মাঝখানে একটা 60 আছে 120 আছে, তাই 30 থেকে 60 ডট 30 কি করে? 30 থেকে 60 30 ডিফারেন্স, কিন্তু আমি এখানে সেম ডিস্টেন্স নিয়েছি, তাহলে আমাকে আরো বড় গ্রাফ হ্যাঁ, ড্র তাহলে করতে হবে। এরকম যদি আমার নামটা আবার উঠতেই হতো তাহলে। না না না, এরকমই উঠবে, এরকমই উঠবে, সেম রেটেই উঠতে থাকবে। আচ্ছা স্যার, উল্টাটা যদি করি, উল্টাটা করি, মানে যদি মনে করো আমি বললাম 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি 30 সেকেন্ড টাইম লাগে, কি বোঝা যাচ্ছে? 30 ডিগ্রি সেলসিয়াসে 60 সেকেন্ড টাইম লাগছে, আরো 10 কমাও, টাইমটা আরো ডবল হয়ে যাবে, মানে 120 সেকেন্ড হয়ে গেল, আরো কমাও, আরো ডবল হয়ে গেল। বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি আমি আরো নিচের দিকে চলে যাই, -10 ডিগ্রি সেলসিয়াস, -20 ডিগ্রি সেলসিয়াস, -30 ডিগ্রি সেলসিয়াস, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তাহলে 240 ডবল কত হয়? 480, 480 ডবল কত হয় তোমার হচ্ছে 960, এরকম। তার মানে দেখে নাও, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দেখা গেল 240 সেকেন্ড টাইম লাগছে, জিরোতে তোমার লাগবে হচ্ছে 480 সেকেন্ড, জিরোতে লাগবে 480 সেকেন্ড, -10-এ তাহলে কত টাইম লাগবে? 960 সেকেন্ড। বুঝা যাচ্ছে ব্যাপারটা? এখানে আবার উল্টা দিকে নামছে। বুঝা যাচ্ছে? যদি তুমি টেম্পারেচার বাড়াও তাহলে টাইম হাফ হতে থাকবে, কিন্তু টেম্পারেচার যদি কমাও তাহলে টাইম ডবল হতে থাকবে। বুঝা গেল তো জিনিসটা? হ্যাঁ। তাহলে এটা দেখো, এটা 10 ডিগ্রি রুল বলে যে রেট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রসেস আর ইনফ্লুয়েন্সড বাই টেম্পারেচার among other factors. A general rule of thumb is that rate doubles or decreases by half for every 10 degrees changes in either direction. Either direction মানে বাড়াও বা কমাও, 10 ডিগ্রি সেলসিয়াস করে তুমি যদি বাড়াও তাহলে ডবল হতে থাকবে, আর যদি 10 ডিগ্রি সেলসিয়াস করে যদি কমাও তাহলে টাইম, সরি, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি বাড়াও তাহলে টাইম হাফ হতে থাকবে, আর যদি 10 ডিগ্রি সেলসিয়াস যদি কমাও তাহলে টাইম ডবল হতে থাকবে। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো আমাকে? এরকম কিন্তু গ্রাফ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এনজাইম থেকে দিতে খুব পছন্দ করে, নিটেও পছন্দ করে, তোমার স্কুলের এক্সামও পছন্দ করে। এনজাইম হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট টপিক অফ এভরি এক্সামিনার। কেন জানি না, সব পরীক্ষায় এনজাইম দেয় বায়োলজি রিলেটেড, সেটা টিচার রিক্রুটমেন্ট পরীক্ষা হোক, মানে আমাদের এসএসসি পরীক্ষা হোক,
বড়দের কলেজের প্রফেসরদের পরীক্ষা হোক, নিট হোক, স্কুলের এইগুলা সবগুলোতেই বলে। আচ্ছা স্যার, এবার আমাকে একটু বুঝাও তো, ক্যাটালিস্টের একটু পাওয়ার বুঝাও তো। এই যে দেখো, তুমি এখানে ধরে নাও এই এনজাইমটা এখানে নাই, কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমটা এখানে নাই ভাবো এখন। তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারকে যদি তুমি কম্বিনেশন রিয়াকশন করো, তাহলে তুমি কার্বনিক অ্যাসিড পাবা। কোনো ক্যাটালিস্ট ছাড়া তোমার এই রিয়াকশনটা হতে কত টাইম লাগবে দেখো, 1 ঘন্টায় মাত্র তুমি 200টা মলিকিউল পাবা। কত? 1 ঘন্টায় কটা পাবা? মাত্র 200টা, কোনো ক্যাটালিস্ট ছাড়া। কিন্তু যদি তুমি কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে দাও, এই যে কার্বনিক অ্যানহাইড্রেস যদি তুমি দিয়ে কেমিক্যাল রিয়াকশনটা করো, তাহলে কত পাবা জানো? 1 সেকেন্ডে 6 লাখটা পাবা। ক্যাটালিস্ট ছাড়া 1 ঘন্টায় মাত্র 200টা, আর ক্যাটালিস্ট দিয়ে 1 সেকেন্ডে 6 লাখটা পাবা। তাহলে কত টাইমস বেড়ে গেল দেখো, 10 মিলিয়ন টাইমস স্পিড বেড়ে গেল। 10 মিলিয়ন টাইম, হিসাব করে দেখো বাড়িতে। 1 আওয়ার মানে কত হয়? 60 সেকেন্ড, তাই তো? 60 সেকেন্ডে কত পাচ্ছি? 200টা। কিন্তু এখানে এক এক সেকেন্ডে কটা পাচ্ছি? 6 লাখটা। 1 10 100 1000 10,000 1 লাখ। হ্যাঁ, হবে না, আওয়ার বলেছে। ও 3600 হবে না? 1 আওয়ার মানে তো 60 সেকেন্ড কেন লিখলাম ভুল করে? 3600 সেকেন্ড হবে। তাহলে 3600 সেকেন্ডে মাত্র 200টা, আর সেখানে ক্যাটালিস্টটা দেওয়ার পরে 1 সেকেন্ডে 6 লাখটা। তাহলে কত টাইম বেড়ে গেল? 10 মিলিয়ন টাইম স্পিড বেড়ে গেল, ভালো। বোঝা গেল জিনিসটা? এটা হচ্ছে দা পাওয়ার অফ এনজাইম। এটা একটা এক্সাম্পল দিয়ে বলা আছে। কোন এনজাইম এখানে ইউজ করা হয়েছে? কার্বনিক অ্যানহাইড্রেস। তাহলে এই এক্সাম্পলটা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা স্যার, আমাদের বডির মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যত কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সব কি একটা স্টেপে হয়? কখনোই না, মাল্টি স্টেপে হয়। কি বললাম? মাল্টি স্টেপে হয়। তোমরা ক্লাস 10-এ রেসপিরেশন পড়েছিলা নিশ্চয়ই। যারা সেন্ট জেভিয়ার্সে পড়েছে তারা একটু বেশি জানে, যারা সিবিএসসি তে পড়েছে তারা একটু কম জানে। সেন্ট জেভিয়ার্সে যারা পড়েছে, সিবিএসসি তেও ছিল, যে গ্লুকোজকে যখন রেসপিরেশন হয়, অ্যারোবিক রেসপিরেশন পাবো, গ্লুকোজটা প্রথমে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়, পরে পাইরুভিক অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর 38 মলিকিউল অফ এটিপি তে কনভার্ট হয়, তাই তো? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়াকে কি বলে? এই স্টেপটার নাম কি? গ্লাইকোলাইসিস, তাই তো? পাইরুভিক অ্যাসিড থেকে মানে বাকি এগুলো হওয়াকে কি বলা হয় বলতো? ক্রেবস সাইকেল। তো তুমি যদি ভাবো যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়াটা এটা একটা স্টেপ, দা ওয়ান স্টেপ, তাহলে তোমার কনসেপ্টটা ভুল। গ্লুকোজ থেকে পাইরুভিক হওয়ার স্টেপ হচ্ছে এতগুলো। গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার এতগুলো স্টেপ। কি বোঝা যাচ্ছে? একটু ছোট করে দিই। স্যার, এটা কি আমাদেরকে মুখস্থ করতে হবে? তোমরা রেসপিরেশন চ্যাপ্টারটা বের করো, দেখো এটা আছে। রেসপিরেশন ইন প্ল্যান্টস যে চ্যাপ্টারটা, ওইখানে দেখো এটা আছে। গ্লাইকোলাইসিস পার্টটা বের করো। হ্যাঁ, স্টেপস অফ গ্লাইকোলাইসিস, হ্যাঁ কি না? তো এই যে দেখো, এখানে শুরু কোথা থেকে হচ্ছে, শুরু কি থেকে হচ্ছে? আমি একটু ইয়ে করে দিলাম ছোটটাকে, গ্লুকোজ থেকে হচ্ছে। কিন্তু এন্ড প্রোডাক্ট কি? এই যে দেখো, পাইরুভেট আর পাইরুভিক অ্যাসিড। কিন্তু গ্লুকোজটা কখনোই ডাইরেক্ট পাইরুভেটে কনভার্ট হয় না। ওটা আগে কনভার্ট হয় গ্লুকোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপরে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তারপরে হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, তারপরে হয় 1,3 বিস ফসফোগ্লিসারেট, তারপরে 3 ফসফোগ্লিসারেট, তারপরে 2 ফসফোগ্লিসারেট, তারপরে ফসফোফিনাইল পাইরুভেট, তারপরে হয় পাইরুভিক অ্যাসিড।
কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার এখানে এনজাইমের গল্পটা কোথায়? এনজাইম কি প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশনে দেখো একটা করে এনজাইম। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হতে হেক্সোকাইনেজ, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হতে ফসফোগ্লুকো আইসোমারেজ, এরকম এই যে এই দিকে যতগুলো লেখা আছে এগুলো সবই তোমার এনজাইমের নাম। কি বোঝা যাচ্ছে ব্যাপারটা? এগুলো সব এনজাইমের নাম। স্যার এনসিইআরটি তে নাই, এনসিইআরটি ছবিটাতে নাই, কিন্তু ভিতরের লেখাগুলোতে আছে। হ্যাঁ, মানে রেসপিরেশন চ্যাপ্টারের কথা বলছি। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মাল্টি স্টেপ কেমিক্যাল রিঅ্যাকশনেও কিন্তু অনেকগুলো এনজাইম ইনভলভ থাকে। ইজ ক্যাটালাইজড বাই সেম এনজাইম কমপ্লেক্স অর ডিফারেন্ট এনজাইমস ইজ কল্ড এ মেটাবলিক পাথওয়ে। বা তোমার বডিতে যত কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, সেটা গ্লাইকোলাইসিস হোক, ক্রেবস সাইকেল হোক, তারপরে এর আগে যতগুলো কেমিক্যাল রিঅ্যাকশন দেখালাম, এই যে দেখো না, ধরে নাও আমি তোমাকে বললাম না, ফ্যাট থেকে ফ্যাট থেকে কি তৈরি হয় বললাম, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। স্টার্চ থেকে কি তৈরি হয় বললাম, গ্লুকোজ। এগুলা যদি ভাবো যে এটা একটা স্টেপ, তোমার কনসেপ্টটা টোটালি ভুল। এগুলা কখনোই একটা স্টেপ না, এগুলা মাল্টিপল স্টেপ। মিনিমাম তো 2-3টা স্টেপ থাকবেই। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো তোমার বডিতে যত কেমিক্যাল রিঅ্যাকশন হয়, কেমিক্যাল রিঅ্যাকশনকে বলা হয় মেটাবলিজম, অর কি বলা হয়, মেটাবলিক পাথওয়ে। তার জন্য দরকার অনেক রকমের এনজাইম। যেমন এখনই তোমাকে শিখালাম, গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড হয়, ওটা একটা স্টেপে না, ওটা অনেকগুলো স্টেপে হয়। এই যে দেখো লেখা আছে তোমাদের চ্যাপ্টার 14-এ আছে। আমার তো পুরানো এটা এডিশন, চ্যাপ্টার 14 হবে না। তোমাদের কত নম্বর চ্যাপ্টার হবে রেসপিরেশন? মনে হয় 10-11 হবে মনে হয়, 10 কি 11 নম্বর চ্যাপ্টার। বুঝা যাচ্ছে ব্যাপারটা? 12 নম্বর চ্যাপ্টার। তো স্যার অ্যারোবিক রেসপিরেশন বললা, এবার আমাকে বলো তো, এই যে আমাদের স্কেলিটাল মাসলে যখন অ্যানারোবিক রেসপিরেশন হয়, তখন যেন কি তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। তো সেটাও কি একটা স্টেপে হয়? কখনোই না। তারপরে ইস্টের মধ্যে যখন অ্যানারোবিক রেসপিরেশন হয়, যেটাকে বলে ফার্মেন্টেশন, তখন কি তৈরি হয়, ইথানল। তো সেগুলোও কি একটা স্টেপের? না, কখনোই না, এগুলো সব মাল্টি স্টেপ জিনিস। এই জায়গাটা কোনো কিছু বলতে হবে কিনা বলো, এখান থেকে কিছু বলতে হবে কিনা বলো। নাও এবার চলে আসো এনজাইম কিভাবে কাজ করে। স্যার তুমি বললা এনজাইম টাইমটাকে কমায় দেয়, ইয়েস অর নো? ওইটাই এখন আমরা শিখবো যে হাউ ডু এনজাইম ব্রিং অ্যাবাউট সাচ হাই রেটস অফ কেমিক্যাল কনভার্সন। কিভাবে টাইমটা কমায় স্যার, কি করে এনজাইম, কি করে? প্রথমে আগে এই ফ্লো চার্টটা আগে দেখো। আমাকে এটা আগের বারই আমি বানিয়েছিলাম, তো আমাকে আর এই বছর বানাতে হচ্ছে না। প্রথমে মনে করো এটা একটা এনজাইম। ধরো না, এই যে এটা আমি একটা এনজাইম ড্র করেছি। সেই এনজাইমের এই যে খাঁজ, যে পকেটটা, এটাকে কি বলবো বলো তো? অ্যাক্টিভ সাইট। এটাকে বলবো আমি অ্যাক্টিভ সাইট। তো মনে করো সেলের সাইটোপ্লাজমে এই এনজাইম আর সাবস্ট্রেট মনে করো এখন আলাদা আলাদা আছে, মানে এনজাইম প্লাস সাবস্ট্রেট। তো সাবস্ট্রেটটা দেখো এনজাইমের অ্যাক্টিভ সাইটে এসে সুন্দর খাঁজে খাঁজে বেসে পড়ে গেল, ইয়েস অর নো? তখন গোটাটাকে বলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। বুঝা যাচ্ছে? এবার এনজাইম যখন সাবস্ট্রেটের উপরে কাজ করে, তখন সাবস্ট্রেটের মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জেস নিয়ে আসে। ধরুন এই যে সাবস্ট্রেটটার মধ্যে এমন কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে তাহলে সাবস্ট্রেটের শেপটা চেঞ্জ হয়ে গেল, তখন সাবস্ট্রেটটা ভিতরে পি লেখা মানে কি বলতো, সাবস্ট্রেটটা কিসে কনভার্ট হয়ে গেল, প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল। তার মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এখন ওটা হয়ে গেল এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। কিন্তু প্রোডাক্টের যে এই যে সাবস্ট্রেটের এনজাইমের অ্যাক্টিভ সাইটে লাগার শেপটাও তখন চেঞ্জ হয়ে যায়। তখন কি আর ও এই খাঁজে খাঁজে কি আর বসে থাকতে পারবে? এই দেখো তো, এটার শেপটা কি আর মিলছে? এই জায়গাটার প্রোডাক্টের নিচের শেপ গুলো কি আর এই খাঁজের সাথে মিলছে? মিলছে না। তখন প্রোডাক্টও সাব এনজাইম থেকে কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, মানে এনজাইম প্লাস প্রোডাক্ট হয়ে গেল। কি বুঝতে পারলা তো ব্যাপারটা?
এই উপরের লেখাগুলো এখন পড়তে হবে না, এটা পরে পড়াচ্ছি। আগে তুমি বলো বলো এনজাইম কিভাবে কাজ করে। তোমাকে আমি বললাম প্রথমে এনজাইম আর সাবস্ট্রেট আলাদা আলাদা ছিল, দুজন একসাথে লেগে বানালো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তারপরে সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হলো, তার মানে ওটা হয়ে গেলো এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স। কি বোঝা যাচ্ছে? তারপরে প্রোডাক্টটা আর লিখে ধরতে পারলো না, তাহলে এনজাইম আলাদা হয়ে গেল আর প্রোডাক্ট আলাদা হয়ে গেল। এইভাবে এনজাইম কিন্তু কাজ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এইবার তোমাকে আমি এই যে এই এই গ্রাফটা তোমরা দেখবা, এই গ্রাফটা তোমরা দেখবা, আমি এবার আসল জিনিসটা বুঝাচ্ছি। দেখো যখন এনজাইম কাজ করে কি হয় অ্যাকচুয়াল ব্যাপারটা। মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা মনে করো আমি তোমাকে বললাম প্রোটিয়েস। প্রোটিয়েস হচ্ছে একটা এনজাইম। প্রোটিয়েস প্রোটিনের উপরে কাজ করে। প্রোটিয়েস প্রোটিয়েস প্রোটিনের উপরে কাজ করে, তার মানে প্রোটিনটা হয়ে গেল তোমার সাবস্ট্রেট। তো প্রোটিনের উপরে যখন প্রোটিয়েস কাজ করবে, প্রোটিন ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় না, ও কনভার্ট হয় পেপটোনে কনভার্ট হয়, আগে পেপটোনে কনভার্ট হয়। আমি বলেছি না যে যে কোনো বডির মধ্যে কেমিক্যাল রিয়াকশন একটা স্টেপে হয় না, অনেকগুলো স্টেপে হয়। এই পেপটোনের মধ্যে আরো অনেক রকমের চেঞ্জেস আসতে থাকে, আরো মাল্টিপল আরো অনেক ফর্ম হতে থাকে, হতে হতে লাস্টে ওটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। লাস্টে ওটা কিসে কনভার্ট হবে? বলে নাও অ্যামাইনো অ্যাসিড। তো মনে করো আমি তোমাকে বলছি প্রোটিনের মধ্যে আহ 100 ক্যালোরি এনার্জি আছে, পেপটোনের মধ্যে থাকে 500 ক্যালোরি এনার্জি, কথার কথা। আর অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে 20 ক্যালোরি এনার্জি। তাহলে এটাকে যদি আমি গ্রাফে পুট করি, এটাকে যদি আমি গ্রাফে পুট করি, এইখানে আমি রাখলাম এনার্জিটাকে, এই ওয়াই অ্যাক্সিসে আমি কাকে রাখলাম? এনার্জি। আর এক্স অ্যাক্সিসে কাকে যেন রাখা আছে? প্রগ্রেস অফ রিয়াকশন। এক্স অ্যাক্সিসে কাকে রাখা আছে? মানে প্রগ্রেস রাখা আছে। এদিকে তাকাবা, ভালো করে বুঝে নাও এটা, হ্যাঁ। তো শুরু কোথা থেকে হচ্ছে? প্রোটিন থেকে। প্রোটিনের মধ্যে এনার্জি কত? 100, এখানে আছে 0, তাহলে 100টা মোটামুটি ধরে নাও এখানে আছে। ইয়েস অর নো? তাহলে এখানে আছে তোমার প্রোটিন, ঠিক তো? এবার যখন প্রোটিনটা পেপটোন হেন তেনোর মধ্যে দিয়ে কনভার্ট হচ্ছে, তখন ওর মধ্যে কত এনার্জি? 500। তার মানে নিশ্চয়ই 500 100-র অনেক উপরে হবে। মনে করো এইখানে আছে 500, বুঝা গেল? তাহলে এইখানে আমি বললাম পেপটোন, এইখানে ধরো পেপটোনে কনভার্ট হলো আগে, তাহলে এনার্জি একটা হঠাৎ করে হাইক হলো, ইয়েস অর নো? তারপরে পেপটোনটা কিসে কনভার্ট হচ্ছে আলটিমেটলি? অ্যামাইনো অ্যাসিডে। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কত এনার্জি? 20। তার মানে 20 100-র নিচে থাকবে, ভাবো এইখানে আছে মনে করো 20, তাহলে এটা সরাসরি মনে মনে করো এইখানে ভাবো অ্যামাইনো অ্যাসিড, এখানে কি ভাবো? অ্যামাইনো অ্যাসিড। তার মানে ওর এনার্জিটা হঠাৎ করে নিচে নেমে গেল, ইয়েস অর নো? এইবার ব্যাপারটা হচ্ছে মন দিয়ে শুনবা, তোমার এইটা প্রোটিনটা ছিল রিয়াক্ট্যান্ট, ইয়েস অর নো? প্রোটিনটা ছিল রিয়াক্ট্যান্ট, আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি বলতো? প্রোডাক্ট, ঠিক তো? তাহলে পেপটোনকে কি বলবো? পেপটোনকে রিয়াক্ট্যান্ট বলবো না প্রোডাক্ট বলবো? পেপটোনকে বলবো ইন্টারমিডিয়েট স্টেট। পেপটোনকে কি বলবো? ইন্টারমিডিয়েট স্টেট। আর ইন্টারমিডিয়েট স্টেট সবসময় আনস্টেবল হয়। কি হয়? আনস্টেবল হয়। প্রোটিন স্টেবল, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডও স্টেবল,
অ্যামাইনো অ্যাসিডও স্টেবল, কিন্তু প্রোটিন যখন অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হচ্ছে, মাঝখানে পেপটোন বলো বা হেন তেন যতগুলো ইন্টারমিডিয়েট স্টেটের মধ্যে দিয়ে যাবে, সবগুলোই কি বললাম, আনস্টেবল। তো যখন প্রোটিন পেপটোনে কনভার্ট হচ্ছে, মানে স্টেবল থেকে যখন আনস্টেবলে যাচ্ছে, তখন দেখো এনার্জি 100 থেকে 500 হয়ে গেল, ইয়েস অর নো? এই যে এনার্জি ডিফারেন্স, এই এনার্জি ডিফারেন্স কে বলে অ্যাক্টিভেশন এনার্জি। তাই ঠিক আছে তো? এটাকে কি বলা হয়? অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। এবার তুমি ভাবো এটা এনজাইম ছাড়া, এই গ্রাফটা আমি আঁকালাম এনজাইম ছাড়া। মনে করো এখানে প্রোটিয়েজ এনজাইম নাই, প্রোটিয়েজ এনজাইম ছাড়া আমি এটা ড্র করলাম। এবার এনজাইম কি করছে বলো তো? এনজাইম কি করে, এই অ্যাক্টিভেশন এনার্জি যতটা, এতটা যে লাগলো, এখানে 100 আর 500 ডিফারেন্স কত, 400। তাহলে 400 অ্যাক্টিভেশন এনার্জি লাগলো তোমার। এনজাইম কি করে, 400 জায়গায় মনে করো 200-তে কাজ চালায় দেয়। তার মানে 200 মানে এখানে হবে নিশ্চয়ই, ইয়েস অর নো? তার মানে প্রোটিনকে পেপটোনে কনভার্ট করতে মাত্র 200, 100 আর 200-র মাঝখানে কত অ্যাক্টিভেশন এনার্জি হলো, 100 এনার্জি হচ্ছে, ইয়েস অর নো? তার মানে অ্যাক্টিভেশন এনার্জি আগে যেটাতে 400 লাগছিল, এখন অ্যাক্টিভেশন এনার্জি কত লাগছে, মাত্র 100 লাগছে। তার মানে আগে অ্যাক্টিভেশন এনার্জি যত লাগছিল, এই যে এতটা, তাহলে টাইম বেশি লাগছিল। এখন অ্যাক্টিভেশন এনার্জি এত রাত থেকে কমায় এইটুকুনির মধ্যে কাজ চালাই দিল, তাহলে ফট করে কেমিক্যাল রিঅ্যাকশন লাগবে। কি বুঝতে পারলা? হুম? হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি রিচ করতে টাইম লাগবে কিনা, যদি এইখান থেকে বুঝাই এবার। এটা বললাম যে যেটাতে অ্যাক্টিভেশন এনার্জি তোমার বেশি লাগছে, ওটা ভাবো উইদাউট এনজাইম। তাহলে এইখানে মনে করো আছে প্রোটিন, এই যে এই জায়গাটায় আছে সাবস্ট্রেট, মানে কি ভাবো এই জায়গাটায় আছে প্রোটিন। এবার প্রোটিন আর প্রোডাক্টে কি হবে, প্রোটিন কিসে কনভার্ট হয়, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়। কিন্তু প্রোটিন তো আর ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় না, মাঝখানে অনেক ইন্টারমিডিয়েট স্টেট থাকে। তার একটা ইন্টারমিডিয়েট স্টেট আমি এক্সাম্পল দিলাম, কি বললাম, পেপটোন। পেপটোনটাকে বলে ইন্টারমিডিয়েট স্টেট অর ট্রানজিশন স্টেট। সরি, বইতে ট্রানজিশন স্টেট লেখা আছে না। আচ্ছা, ইন্টারমিডিয়েট স্টেটটাকে কেটে আমি ট্রানজিশন স্টেট করে দিই। ট্রানজিশন স্টেট না বুঝতে, না বোঝা পর্যন্ত কিন্তু এটা ছাড়বা না, যতক্ষণ না বুঝছো। তো ধরে নাও প্রোটিন থেকে পেপটোনে পৌঁছাতে এনজাইম ছাড়া এতটা এনার্জি লাগলো। ধরে নাও এখানে ছিল 100, এখানে পৌঁছাতে পৌঁছাতে এনার্জি কত লাগলো, 500। তাহলে 100 আর 500-র মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্স, তার মানে কত দাঁড়ালো, 400 অ্যাক্টিভেশন এনার্জি লাগছে। ওরে তাহলে টাইমটা বেশি লাগবে কিনা, ওর আগে ও এতটা মানে ইন্টারমিডিয়েট স্টেটে পৌঁছাবে, 500 এনার্জি গেইন করবে, তারপরেও ধীরে ধীরে অ্যামাইনো অ্যাসিডের দিকে যাবে, ইয়েস অর নো? কিন্তু যখন আমি এনজাইম দিচ্ছি, তখন আর 400 লাগছে না, তখন মনে করো 100-তেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে ছিল 100, আরো 100 লাগাও, তাহলে কত হচ্ছে, মোটামুটি ধরে নাও এটা সরাসরি পাবো 200। কথার কথা, 500-র জায়গায় কত দিয়ে কাজ হয়ে যাচ্ছে, 200-তে কাজ হয়ে যাচ্ছে। তাহলে ওকে কি আর অত টাইম লাগবে, এখন তো ফট করে হয়ে যাবে ব্যাপারটা। তার মানে এনজাইম অ্যাকচুয়ালি কি করে, অ্যাক্টিভেশন এনার্জি যতটা লাগার কথা ছিল সেটাকে রিডিউস করে দেয়, সেটাকে কমায় দেয়, কমায় দিয়ে টাইমটাকেও কমায় দেয়। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে বলো তো একটা জিনিস, প্রোটিনের মধ্যে কত এনার্জি ছিল আমি বললাম, এদিকে তাকাও, প্রোটিনের মধ্যে কত এনার্জি ছিল, 100। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কত এনার্জি বললাম আমি, 20। ভাবো 20 এনার্জি আছে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, 20 এনার্জি আছে। তাহলে সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে আস্তে আস্তে এনার্জি কমলো না বাড়লো, কমলো। তার মানে এনার্জি রিলিজ হলো, এনার্জি রিলিজ হলো। 100 থেকে কত এনার্জি রিলিজ হলে 20-তে আসবে বলো, 80। কিন্তু ওটা যাই হোক, মাঝখানে ট্রানজিশন স্টেট দিয়ে যাচ্ছে, তা মেক ইট সিম্পল, 80 এনার্জি মাইনাস হয়ে গেল। তো যেই কেমিক্যাল রিয়াকশনে এনার্জি রিলিজ হয়, তাকে কোন কেমিক্যাল রিয়াকশন বলে, এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এক্সোথার্মিক। তাকে কি বলা হয়,
এক্সোথার্মিক রিয়াকশন। বুঝতে পারছো কি না বলো? তো তোমাকে পরীক্ষায় যদি এমন গ্রাফ দেয় যেখানে সাবস্ট্রেটের এনার্জি থেকে প্রোডাক্টের এনার্জিটা নিচে আছে, তখনই ভাববা ওটা কি বলতো, এক্সোথার্মিক রিয়াকশন, তার মানে এনার্জি রিলিজ হচ্ছে। তা যদি এবার গ্রাফটা চেঞ্জ করে তোমাকে এমন দেয়, মনে করো, মনে করো সাবস্ট্রেটের এনার্জি ধরে নাও 100, ট্রানজিশন স্টেট দিয়ে প্রোডাক্টে পৌঁছালো এখানে, ট্রানজিশন স্টেট মনে করো 300, প্রোডাক্টের মনে করো 200, কথার কথা। তাহলে বলো তো, সাবস্ট্রেটে ছিল এনার্জি 100, প্রোডাক্টে এনার্জি কত, 200। তাহলে এখানে এনার্জি রিলিজ হলো না অ্যাবজর্ব হলো? কত অ্যাবজর্ব হলো? 100 এনার্জি অ্যাবজর্ব হলো। তাহলে এনার্জি যদি অ্যাবজর্ব হয়, তাহলে কোন ধরনের রিয়াকশন বলে? এন্ডোথার্মিক রিয়াকশন বলে। এন্ডোথার্মিক রিয়াকশন বলে। তাহলে তোমাকে যদি এমন গ্রাফ দেয় যেখানে যদি সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টের মানে এনার্জির ইয়েটা মানে উপরে থাকে, তার মানে ভাববা ওটা এন্ডোথার্মিক। আর বইতে যেটা, তাহলে বইয়ের এক্সাম্পলটা কি বলতো? এটা কিন্তু এক্সোথার্মিকের গ্রাফ। আর এন্ডোথার্মিকের গ্রাফ কিন্তু প্রোডাক্টের থেকে, এই সাবস্ট্রেটের থেকে উপরে হবে। এটুকুনি ক্লিয়ার কিনা বলো? তাহলে আমি তোমাকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিয়েছি যে chemical reaction or metabolic conversion refers to a reaction, the chemical reaction which is converted into product is called substrate। এগুলা নিজেরা পড়বা। অ্যাক্টিভ সাইডে এসে লাগে যেগুলো একটা পকেটের মতো, এদিকে একবার দেখে নিবা, আমি ফটাফট বলে দিচ্ছি। সাবস্ট্রেট গুলো অ্যাক্টিভ সাইডে গিয়ে লাগবে, প্রথমে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বানাবে, তারপরে ওটা এনজাইম প্রোডাক্ট বানাবে, হ্যাঁ কি না? কিন্তু এই যে এখানে একটা জিনিস বললাম যে অল্টার্ড স্ট্রাকচারাল স্টেটস বিটুইন দ্য স্টেবল সাবস্ট্রেট এন্ড দ্য প্রোডাক্ট, যেটাকে কি বলা হয়, ইন্টারমিডিয়েট স্টেট। কোথায় ইন্টারমিডিয়েট স্টেট এখানে লেখা নাই, ট্রানজিশন স্টেট কোথায় লেখা আছে, তার আগের এই পার্টটাতে দেওয়া আছে, এই যে এইখানে দেখো ট্রানজিশন স্টেট লেখা আছে, হ্যাঁ কি না? তো ট্রানজিশন স্টেট কি বলেছি বলতো? আনস্টেবল, কিন্তু ইয়েস অর নো? স্যার স্টেবিলিটি আনস্টেবিলিটি কিসের উপরে বেস করে বলছে? এনার্জি স্ট্যাটাসের উপরে বেস করে বলছে। মানে ও কতটা এনার্জি আদৌ ধরে রাখতে পারে কি পারে না, তার উপরে বেস করে বলা হচ্ছে। তো এইবারে এইখান থেকে এত অব্দি, হেন্স থেকে বাকিটা হচ্ছে তোমার গ্রাফের এক্সপ্লেনেশনটা। এটা আমি আর বোঝাচ্ছি না, কারণ গ্রাফের এক্সপ্লেনেশনটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। আর এইখান থেকে তুমি আলাদা একটা ব্র্যাকেট। আচ্ছা, এই গ্রাফটা কিরকম ধরনের গ্রাফ ছিল? এক্সোথার্মিক, দেখো কিন্তু এখানে লেখা আছে। আর হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, পারবা তো? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে প্রোডাক্ট থেকে, সরি সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে পৌঁছাতে মাঝখানে যতটা এনার্জি লাগে, এক্সট্রা এনার্জি যেটা লাগছে, ইয়েস অর নো? ট্রানজিশন ট্রানজিশন স্টেট হয়ে প্রোডাক্টে যেতে যে এক্সট্রা এনার্জিটা লাগছে সেটাকে কি বলে? অ্যাক্টিভেশন এনার্জি। ও আচ্ছা, এক্সট্রা হ্যাঁ, এটা লিখবা যে the difference in average energy content of substrate from that of this transition state is called activation energy। পারবা তো? নাকি কঠিন লাগছে? কঠিন লাগলে পরে আবার বলতে হবে। এবার চলে আসুন নেচার অফ এনজাইম অ্যাকশন। এইটা কি আমাকে বোঝাতে হবে বলো তো? প্রথমে ছিল এনজাইম সাবস্ট্রেট, তারপরে হয়ে গেল এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, তারপরে হয়ে গেল এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স, প্রোডাক্টের শেপটা চেঞ্জ হয়ে গেল, তখন এনজাইম আলাদা হয়ে গেল, প্রোডাক্ট আলাদা হয়ে গেল। পারবা? নেক্সট চলে আসো এনজাইম কাজ করার স্টেপস গুলো, 1 2 3 4। ফটাফট একটু এই স্টেপ গুলো দেখে বলো কোন স্টেপটা বুঝতে পারলা না, আমার বোঝানো হয়ে গেছে এগুলা। তোমাদের ইংলিশ কতটা স্ট্রং সেই হিসাবে বলো। এবার চলে আসো ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং এনজাইম অ্যাক্টিভিটি, অলরেডি তোমরা কিন্তু টেম্পারেচারের ব্যাপারটা জেনে গেছো, ইয়েস অর নো? যে প্রতি 10 ডিগ্রি টেম্পারেচার বাড়ালে এনজাইমের স্পিডও 2 গুণ করে বাড়তে থাকে, আর যদি 10 ডিগ্রি করে কমাও তাহলে হাফ করে কমতে থাকে। টেম্পারেচার বাড়ালে 2 টাইমস করে বাড়তে থাকে স্পিড, টাইম মানে টাইমও 2 টাইম করে কমতে থাকে। এই একই ব্যাপার, স্পিড 2 টাইম বাড়া মানে টাইম 2 টাইম কমে যাওয়া।
আর যদি তুমি টেম্পারেচার কমাও তাহলে টাইম ডবল হতে থাকে, বাড়তে থাকে, মানে এনজাইমের রেট কমতে থাকে। কিন্তু স্যার কতটা লিমিট পর্যন্ত? আমাদের বডি টেম্পারেচার কত? 37 ডিগ্রি সেলসিয়াস। এবার মনে করো আমি কারো একটা বডি টেম্পারেচার 0 আছে, 0 থেকে বাড়িয়ে আমি 10 করলাম, 10 থেকে বাড়িয়ে 20 করলাম, 20 থেকে বাড়িয়ে আমি 37 করলাম, তারপরেও যদি বাড়াই তাহলেও কি এনজাইমের রেট বাড়তেই থাকবে? না, তখন কিন্তু এনজাইম কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি তো। ইয়েস অর নো? তাহলে টেম্পারেচারের গ্রাফটা বুঝো। এই যে দেখো, মনে করো আমি যদি এইদিকে এই ওয়াই অ্যাক্সিসে কি রাখা আছে, ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার, ওই দিকে দেখো, হ্যাঁ এনজাইম অ্যাক্টিভিটি লেখা আছে। আচ্ছা, এইদিকে লেখা আছে তোমার এনজাইম অ্যাক্টিভিটি, আর এইদিকে কি লেখা আছে নিচে? আচ্ছা, টেম্পারেচার এখন নিয়ে করি, আগে শুধু টেম্পারেচার নিয়ে করি। দেখো, ধরে নাও কারোর বডি টেম্পারেচার 0, তখন তার রেট মনে করো 1, এই যে এখান থেকে পাচ্ছি। কারোর বডি টেম্পারেচার তো আর 0 হতে পারে না, কারোর বডি টেম্পারেচার মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস, কথার কথা। তাহলে তার এনজাইম অ্যাক্টিভিটি পাচ্ছি আমি 1 এ। এবার টেম্পারেচার বাড়ালাম 20-তে, তাহলে আমি মানে রেট আমি পেলাম তখন তার ডবল, মানে 2 তে পেলাম, বুঝতে পারলাম? আরো 10 ডিগ্রি বাড়ালাম, মানে 20 থেকে কত করলাম 30, তাহলে 2 এরও ডবল কত হবে? 4 পেলাম। কি বুঝতে পারছো তো ব্যাপারটা? কিন্তু আরেকটু বাড়াও, মনে করো 30 থেকে, 30-র পরে কি হয়, 40 হয় তো। 40 না, তুমি 37 পর্যন্ত বাড়াও, 37 দেখা যাচ্ছে তো এখানে। তাহলে আরেকটু পর্যন্ত বাড়বে, তারপরে কিন্তু আর বাড়বে না, কারণ এনজাইম কি দিয়ে তৈরি? এনজাইম প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। এবার 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি আবার বাড়াও, 50, 60, 70, মানে জ্বর হয়েছে ভাবো, টেম্পারেচার বাড়ছে, বডি টেম্পারেচার বাড়ছে, তখন ওর এনজাইমের প্রোটিন গুলো ভেঙে যাবে, বুঝতে পারছো? এনজাইমের প্রোটিন গুলো ভাঙলে এনজাইমের অ্যাক্টিভিটি আবার কি হতে থাকবে? কমতে থাকবে, কমতে থাকবে। তার মানে কি, কিরকম গ্রাফ পেলাম? মোটামুটি এইরকম একটা গ্রাফ পেলাম। ইয়েস অর নো? এটা হয়ে গেল টেম্পারেচারের এফেক্ট। টেম্পারেচারের মানে বাড়ালে রেট বাড়ে, কিন্তু একটা সার্টেন লিমিট পর্যন্ত। আগেরটা যেটা পড়েছিলাম ওটা ক্যাটালিস্টের পড়েছিলাম, যে 10 ডিগ্রি করে বাড়ালে টাইম কমতে থাকে, হাফ হাফ করে কমতে থাকে। কিন্তু সেটা ল্যাবে করছো, ওই রিয়াকশনটা তুমি ল্যাবে করছো বডির বাইরে, কিন্তু এটা হচ্ছে তোমার বডির ভিতরে, যেটা কিনা কন্ডাক্ট করছে ক্যাটালিস্ট না, বায়ো ক্যাটালিস্ট, এনজাইম, যেগুলো প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, কিন্তু পিএইচ এর ব্যাপারটা আবার এরকম হবে না। পিএইচ এর ব্যাপারটা কাইন্ড অফ এরকম। ধরে নাও এইদিকে দেখবা, ভাবো এটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভিটি দেওয়া আছে, মানে এনজাইমের স্পিড দেওয়া আছে 0, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত বাড়ালাম। আর এইখানে মনে করো পিএইচ, মাঝখানের পিএইচ কত? 7, তাই তো? 7, এইদিকে 6, 5, 4, 3, 2, 1, আর এইদিকে পিএইচ কত? 8, 9, 10, 11, 12, 13, 13, 14 পর্যন্ত নিলাম। পিএইচ তো 14 পর্যন্তই হয়, মাঝখানে নিউট্রাল থাকি না। এবার মনে করো তোমার স্টমাকে ডাইজেশন হয় না। স্টমাকে যখন ডাইজেশন হয়, স্টমাকের এনভায়রনমেন্টটা কি থাকে? অ্যাসিডিক থাকে, কারণ স্টমাকে কোন এনজাইম, কোন অ্যাসিড সিক্রিট হয়? এইচসিএল। এবার এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে কোন এনজাইম কাজ করে বলো? পেপসিন বলে একটা এনজাইম কাজ করে। ইয়েস অর নো? তার মানে তুমি যদি পেপসিনের স্টমাকের পিএইচ, হ্যাঁ, তুমি মোটামুটি 6.5 এর কাছাকাছি রাখো, 6 আর 7 এর মাঝামাঝি, হ্যাঁ, 6 আর 7 এর মাঝামাঝি যদি রাখো, তার তখন পেপসিন একেবারে পিকে কাজ করবে, একেবারে পিকে। এর থেকে বেশি অ্যাসিডিক হয়ে গেল, পেপসিনের কাজ কমতে থাকবে। কি বুঝতে পারলা? এর থেকে, না না না, এর থেকে বেশি অ্যাসিডিক হলেও পিএইচ, মানে ওর রেট কমতে থাকবে। এর থেকে পিএইচ আবার বেশি হয়ে গেল, মানে আবার অ্যালকালাইন হয়ে গেল, ওর রেট কি হতে থাকবে? কমতে থাকবে।
এটা আমি কোন এনজাইমের গ্রাফ আঁকালাম? স্টমাকের মধ্যে কোন এনজাইমের গ্রাফ আঁকালাম? পেপসিন। ভালো কথা। আচ্ছা, এইবার মনে করো আমি তোমার স্মল ইন্টেস্টাইনের কথা বলি। স্মল ইন্টেস্টাইনে বাইল জুস আসে না? বাইল জুস স্মল ইন্টেস্টাইনের এনভায়রনমেন্টটাকে কিরকম বানিয়ে দেয়? অ্যালকালাইন বানিয়ে দেয়। কে বানিয়ে দেয়? বাইল জুস। তাহলে অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে কোন এনজাইম? প্যানক্রিয়াস থেকে আসে, ইয়েস অর নো? প্যানক্রিয়াটিক এনজাইম, ট্রিপসিন লাইপেজ অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক এনজাইম। এবার প্যানক্রিয়াটিক এনজাইম আবার বেসিক মিডিয়ামে কাজ করে, মানে অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে। যদি মনে করো স্মল ইন্টেস্টাইনের পিএইচ মোটামুটি তোমার 8.7 এর কাছাকাছি যদি থাকে, মানে এই জায়গায় 8.7 ভাবো, এই সব জায়গায়, তখন একবারে পিকে কাজ করবে, এইখানে কাজ করবে। এর থেকে যদি কমাও তাহলে এনজাইম গুলো কম রেটে, দেখো গ্রাফটা নিচে নেমে যাচ্ছে। আর এর থেকে যদি আবার বেশি বাড়াও তখনও এনজাইমের অ্যাক্টিভিটি কমতে থাকবে। তাহলে এই যে সেকেন্ড গ্রাফটা যে ড্র করলাম, এটা দেখো এন মানে পিএইচ কত বললাম? 8.7, মানে অ্যালকালাইন মিডিয়াম। আর এটা কত বললাম? 6.5 বললাম মোটামুটি, তাই না? এটা হচ্ছে 6.5। এটা কোন এনজাইমের বললাম? প্যানক্রিয়াটিক এনজাইম। তাহলে কেউ আছে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করে, আবার কেউ আছে কি অ্যালকালাইন মিডিয়ামে কাজ করে। তো এইখানে যেটা দেওয়া পিএইচ আর টেম্পারেচার, টেম্পারেচারটা ঠিক আছে, কিন্তু পিএইচ তো এটা তুমি কি কোনটাকে কনসিডার করবে? এটা পেপসিনেরটা বলবা নাকি প্যানক্রিয়াটিক এনজাইমেরটা বলবা? তো ওরকম করে হয় না, আলাদা আলাদা এনজাইমের আলাদা আলাদা গ্রাফ হয়, বুঝাচ্ছে ব্যাপারটা? তাই একটা গ্রাফ দিয়ে পিএইচটা বোঝানো যায় না, সেই জন্য পিএইচটা বোঝানোর সময় দেখো আমি পিএইচ অনুযায়ী পাশাপাশি দুটো গ্রাফ ড্র করেছি, একটা স্টমাকের মধ্যে, একটা স্মল ইন্টেস্টাইনের মধ্যে। ক্লিয়ার? বুঝা গেল? তাহলে টেম্পারেচার এন্ড পিএইচ এর গল্প হয়ে গেল। তাহলে টেম্পারেচার এন্ড পিএইচ তোমরা পড়বা হচ্ছে এই যে এখান থেকে এত। এবার চলে আসো কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। এটাও আবার ইয়ে তোমার হচ্ছে এনজাইমের রেটটাকে ইনফ্লুয়েন্স করে, কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট মানে কি? মনে করো এটা কোনো একটা, ধরো না এটা একটা কোনো একটা মিডিয়াম, ঠিক আছে? কনসেন্ট্রেশন অফ কি বললাম? সাবস্ট্রেট, তাই তো? এবার এখানে মনে করো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা এনজাইম আছে। কথার কথা, কটা এনজাইম আছে বললাম? পাঁচটা। তাহলে এনজাইম আছে একটা, দুটা, তিনটা, চারটা, কটা? পাঁচটা। মাথা ব্যথা করছে? আচ্ছা দেখো, এবার শুধু ধরে নাও এই মিডিয়ামের মধ্যে তুমি প্রথমে একটা সাবস্ট্রেট দিলা, তাহলে এনজাইম একটা সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করবে। তার মানে তুমি গ্রাফটা পাবা একের সোজাসুজি, ইয়েস অর নো? এবার তুমি একটা না, একসাথে তুমি দুটা সাবস্ট্রেট দিলা, একসাথে তুমি আগেরটা এবার ভুলে যাও, মনে করো আগে একটা দিয়েছিলা, ওটা ভুলে যাও, এবার মনে করো একসাথে দুটা দিলা, তাহলে এনজাইম দুই রেটে কাজ করবে, ইয়েস অর নো? এবার তুমি মনে করো একসাথে তিনটা সাবস্ট্রেট দিলা, তাহলে তিনের সরাসরি কাজ করবে। চারটা দিলা, চারের চারের রেটে কাজ করবে। তুমি পাঁচটা সাবস্ট্রেট দিলা, পাঁচ পাঁচ নাম্বার সাবস্ট্রেট দিলা, তাহলে পাঁচের রেটে কাজ করবে, ইয়েস অর নো? তার মানে তুমি যত সাবস্ট্রেট বাড়াচ্ছ, এনজাইমের সাথে সাবস্ট্রেটের ইন্টারাকশনও বাড়ছে, আর প্রোডাক্টও তত তুমি বেশি পাচ্ছ, ইয়েস অর নো? তার মানে রেট বাড়ছে ধীরে ধীরে। আচ্ছা এবার বলো তো, পাঁচটা এনজাইমের জন্য তুমি একবারে পাঁচটা সাবস্ট্রেট দিলা, তুমি রেট পেলা 5। কিন্তু তুমি যদি ছটা সাবস্ট্রেট দিতা, তাহলে কি ছয় ছয় রেট পেতা বলো তো? কারণ এনজাইম কি আর ছটা আছে? এনজাইম কটা আছে? এনজাইম তো আছেই পাঁচটা, তাহলে পাঁচটা এনজাইম একবারে কটা সাবস্ট্রেটের সাথে কাজ করবে? পাঁচটা সাবস্ট্রেটের সাথেই কাজ করবে। একটা সাবস্ট্রেট যখন প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, তখন পরের সাবস্ট্রেটটা এসে আবার একটা এনজাইমের সাথে লাগবে। তার মানে কি তুমি সাবস্ট্রেট দিতে থাকো,
এনজাইম যতগুলো থাকবে তত রেটেই কাজ করবে, কিন্তু তার থেকে বেশি দিলে ওই রেটেই চলতে থাকবে। এই যে এই গ্রাফটা বুঝতে পারলা কিনা বলো? ওই রেটেই চলতে থাকবে, মানে 5-এর রেটেই চলতে থাকবে। তুমি 6টা সাবস্ট্রেট দিলেও 6 রেটে চলবে না, কারণ এনজাইম তো আছেই 5টা। এটুকুনি ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, তাহলে এই যে হাইয়েস্ট রেটে কাজ করাকে বলা হয় ভিম্যাক্স, ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি বলা হয়। এটুকুনি ক্লিয়ার? আর ঠিক তার হাফ কে, এই যে 2.5 কে, এটাকে বলা হয় ভিম্যাক্স হাফ, ভিম্যাক্স হাফ বলা হয়। ওটা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট এখানে অ্যাপ্লাই হবে, ওগুলো তোমাদের সিলেবাসে নাই। আমি যেটা বললাম সেটা আগে বলো, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার তো? জিনিসটা ঠিক করে বলো আগে, বুঝতে পারছো কিনা? আমি কিন্তু গ্রাফটা এরকম ড্র করলাম, মানে তুমি এনজাইম সাবস্ট্রেট বাড়াচ্ছ, রেট বাড়ছে, কিন্তু একটা রেটে একটা ইয়েতে গিয়ে ওটা ফিক্স হয়ে যাচ্ছে। কারণ এনজাইমই তো আর নাই, এই পয়েন্টের পরে তো আর এনজাইম নাই। এনজাইম আছেই তো 5টা। তাহলে 5টা এনজাইম কটা সাবস্ট্রেটের সাথে রিঅ্যাক্ট করবে? 5টা। তো তুমি 6টা সাবস্ট্রেট দিলেও 5টা 5 রেটেই কাজ করবে। বুঝতে পারলা তো? তার মানে মনে করো এনজাইম নাম্বার 1, 2, 3, 4, 5, এবার একসাথে দিয়েছো তুমি 6টা সাবস্ট্রেট, কথার কথা 6টা না 7টা দিয়েছো ধরে নাও। আগের সাবস্ট্রেটটা প্রোডাক্টে কনভার্ট হবে, আগের এই সাবস্ট্রেট গুলো প্রোডাক্টে কনভার্ট হবে, আগের সাবস্ট্রেট গুলো প্রোডাক্টে কনভার্ট হলো, এই এখানে যখন আর সাবস্ট্রেটটা থাকলো না, তখন এই এক্সট্রা সাবস্ট্রেটটা এবার এসে এনজাইমের সাথে লাগবে। এই সাবস্ট্রেটটা যখন সরে গেল, যখন ওটা প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, তখন পরের সাবস্ট্রেটটা এসে আর একটা ফাঁকা এনজাইমের সাথে লাগবে। তাহলে কোন রেটে কাজ করলো? 5-এর রেটেই তো কাজ করছে না? বুঝা গেল কথাটা এবার? তো হাইয়েস্ট রেটটাকে কি বলে বললাম, ম্যাক্সিমাম ভেলোসিটিকে কি বলে? ম্যাক্স। আচ্ছা স্যার, এবার ইনহিবিটার আগে এই ব্যাপারটা বুঝে নাও, তারপরে কম্পিটিটিভ ইনহিবিশন, ইনহিবিটার এটা হলেই তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখুন, এবার মনে করো এইরকম একটা এনভায়রনমেন্ট আছে, এইটা করি ছেড়ে দিচ্ছি। মনে করো এইরকম একটা এনভায়রনমেন্ট আছে, এখানে মনে করো 1, 2, 3, 4টা এনজাইম আছে। এবার তুমি কি করলা, এখানে সাবস্ট্রেট দিলা, আবার ইনহিবিটর দিলা। কি দিলা? ইনহিবিটর। ইনহিবিটর কি করে বলো তো? ইনহিবিটর, ধরে নাও এটা একটা এনজাইম, এই দেখো ধরে নাও এটা একটা এনজাইম, এইভাবে বোঝাচ্ছি। মনে করো এটা একটা এনজাইম, এই এনজাইমে এই সাবস্ট্রেটটা এসে লাগার কথা, এই যে এই সাবস্ট্রেটটা এসে এখানে লাগার কথা, কিন্তু দেখা গেল ওখানে একটা ইনহিবিটর এসে লেগে গেল। এক্সাক্টটা ব্রেক করে যাবে তো? হ্যাঁ, আমি কি এক্সাক্টটা ব্রেক করে যাবে? ব্রেক করবে না। দেখো, দেখো তো সাবস্ট্রেটের লাগার সাইডটা আর ইনহিবিটরের লাগার সাইডটা সেম টু সেম না? তো এনজাইমের সাথে, এই যে দেখো, এদিকে তাকাও শুনুন, এনজাইমের সাথে সাবস্ট্রেটও এসে লাগতে পারে, ইয়েস অর নো? আবার এনজাইমের সাথে কে, ইনহিবিটরও এসে লাগতে পারে, ইয়েস অর নো বলো? দুজনেরই তো লাগার যে সাইডটা সেটা সেম দেখতে। তো যদি ইনহিবিটর এসে লেগে যায়, তাহলে কি আর সাবস্ট্রেট লাগতে পারবে? সাবস্ট্রেট যদি না লাগতে পারে, তাহলে কি তুমি প্রোডাক্ট পাবা? তাহলে এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে গেল না, ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে কি এখানে সাবস্ট্রেটের সাথে ইনহিবিটরের কি চলছে বলো? সাবস্ট্রেটের সাথে ইনহিবিটরের কি চলছে? কি চলছে বলো? কম্পিটিশন চলছে। যদি ইনহিবিটর এসে লেগে যায়, তাহলে সাবস্ট্রেট লাগতে পারবে না। তাহলে তুমি এরকম মনে করো 4টা এনজাইম দিয়েছো, 4টা এনজাইমের জন্য 4টা সাবস্ট্রেট দিয়েছো, আর একটা ইনহিবিটর দিয়েছো। কটা ইনহিবিটর দিয়েছো?
একটা। আগে মনে করো একটাও ইনহিবিটর ছিল না, কথার কথা, ধরে নাও আগে একটাও ইনহিবিটর ছিল না। এবার গ্রাফ থেকে বোঝো, গ্রাফ দিয়ে বোঝো ব্যাপারটা। এখানে আমি ইনহিবিটরকে রাখছি, এখানে ইনহিবিটরকে রাখছি, এখানে রেট কে রাখছি, রেট। যখন ইনহিবিটর একটাও ছিল না, জিরো, এনজাইম কটা ছিল, চারটা, সাবস্ট্রেট কটা ছিল, চারটা। তার মানে তুমি চারের রেটে প্রোডাক্ট পাবা, ইয়েস অর নো বলো। তুমি চারের রেটে প্রোডাক্ট পাচ্ছ। এবার মনে করো তুমি একটা ইনহিবিটর ঢুকাই দিলা, এবার মনে করো একটা ইনহিবিটর ঢুকিয়ে দিলাম, ইনহিবিটরটা একটা এনজাইমের সাথে গিয়ে লেগে গেল, তাহলে কি আর সাবস্ট্রেট লাগতে পারবে? তাহলে কি তুমি প্রোডাক্ট পাবা? তাহলে কটা প্রোডাক্ট পাচ্ছ এখন? তিনটা। তাহলে চার থেকে নেমে কোথায় চলে আসলো? তিনে। তুমি যদি দুটা ইনহিবিটর দাও তাহলে সেটাও এনজাইমের সাথে লেগে যাবে, সাবস্ট্রেট লাগতে পারবে না, প্রোডাক্টও পাবে না। তাহলে এখন কটা প্রোডাক্ট পাচ্ছ? দুটা। দুই এর রেটে কমে গেল, বুঝতে পারছো? তাহলে এই ইনহিবিটর যত বাড়াচ্ছি, আর একটা ইনহিবিটর দিয়ে দাও, তাহলে 3 নাম্বার এনজাইমের সাথে ইনহিবিটর লেগে গেল, তাহলে সাবস্ট্রেট লাগতে পারবে না, প্রোডাক্টও হবে না। তাহলে এখন আর কটা প্রোডাক্ট থাকছে? একটা। আর যদি তুমি চারটা ইনহিবিটর দিয়ে দাও, 4 নাম্বার ইনহিবিটরটাও এনজাইমের সাথে লেগে গেল, তাহলে তুমি যাই সাবস্ট্রেট দাও না কেন তুমি একটাও প্রোডাক্ট পেলে না, তার মানে কত, কোথায় নেমে গেল? জিরোতে। তাহলে গ্রাফটা দেখো, এই ইনহিবিটর যত বাড়াচ্ছ এনজাইমের রেট তত কি হচ্ছে? কমছে। বুঝতে পারলা ব্যাপারটা? তাহলে ইনহিবিটর আগে বলতে হবে, আর এগুলাকে অ্যাকচুয়ালি বলা উচিত ইনহিবিটর বলা উচিত না, বলা উচিত কম্পিটিটিভ ইনহিবিটর, কারণ ওরা কার সাথে কম্পিটিশন করছে? সাবস্ট্রেটের সাথে কম্পিটিশন করছে, ইয়েস অর নো? তো স্যার ইনহিবিটর কেন এনজাইমের সাথে লাগে? এই যে তোমাকে বললাম, এই যে দেখো, ক্লোজ স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ দ্য সাবস্ট্রেট। সাবস্ট্রেটের লাগার সাইডটা আর ইনহিবিটরের লাগার সাইডটা প্রায় একই। স্যার এরকম কোন ইনহিবিটরের কি এক্সাম্পল আছে? হ্যাঁ আছে। আগে ইনহিবিটরের এক্সাম্পলটা এইদিকে দেখো, বোঝো। যেমন এই যে সাকসিনিক ডিহাইড্রোজিনেস, এটা হচ্ছে এনজাইম, ঠিক আছে? সাকসিনেট হচ্ছে তোমার সাবস্ট্রেট, ঠিক আছে? আর ম্যালোনেট হচ্ছে ইনহিবিটর। আগে বুঝতে পারলা কিনা বলো? এখানে লাইনটা এবার পড়ো, যে ইনহিবিশন অফ সাকসিনেট ডিহাইড্রোজিনেস, মানে এই এনজাইমটা ইনহিবিট হয়ে যাচ্ছে, কে দিয়ে, কাকে দিয়ে? বাই ম্যালোনেট, মানে ম্যালোনেটটা হচ্ছে ইনহিবিটর, হুইচ ইজ ক্লোজলি রিজেম্বলস দ্য সাবস্ট্রেট সাকসিনেট, মানে সাবস্ট্রেট কার সাথে ওর রিজেম্বলস আছে? সাকসিনেট সাবস্ট্রেটের সাথে। তাহলে এইটা হচ্ছে একটা ইনহিবিশন। স্যার এই ইনহিবিটর দিয়ে কি করা যায়? প্যাথোজেনের রিঅ্যাক্টিভিটি করানো যায়, মানে কমানো যায়। যেমন ব্যাকটেরিয়া, ধরে নাও তোমার বডিতে এমন একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, যেই ব্যাকটেরিয়াটা সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইম সিক্রিট করে করে সাকসিনেটকে ডিস্ট্রয় করে দেয়, তোমার বডি সাকসিনেটকে ডিস্ট্রয় করে দেয়, আর তুমি অসুস্থ হয়ে যাও। তাহলে তুমি যদি ম্যালোনেট ওষুধ খাও, তাহলে ওই ব্যাকটেরিয়ার যে এই সাকসিনেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা সাথে ম্যালোনেটটা গিয়ে লেগে গেল, ইয়েস অর নো? তাহলে সাকসিনেটটা গিয়ে কি আর লাগতে পারবে? তাহলে তোমার সাকসিনেট গুলো সেফ থাকলো। বোঝা গেল ব্যাপারটা, যে সাচ কম্পিটিটিভ ইনহিবিটরস আর অফেন ইউজড ইন দা কন্ট্রোল অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেন। ক্লিয়ার? এতটুকুনি থাক, ক্লাসিফিকেশন আর নোমেনক্লেচার দিয়ে বাকিটা পরের দিন পড়াই দিচ্ছি।